হ্যাঁ, তো আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ইরর নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা 350টা ইরর কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা 351 থেকে শুরু করব 351। তো এর আগের প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা টপিকের ওপর যে ক্লাসগুলো আমি দিয়েছি, সেটা ইরর হোক, ইমপ্রুভমেন্ট হোক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক, প্রিপোজিশন হোক, ইডিয়াম হোক, ন্যারেশন হোক, ভয়েস চেঞ্জ হোক, আমি কিন্তু পিএসসি ক্লার্কশিপ বলে প্লেলিস্ট করে পরপর রেখে দিয়েছি। তোমরা ওখানে গিয়ে প্লেলিস্টে গিয়ে সহজেই কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে। তো চলো ফার্স্ট এক্সাম্পল কি বলেছে দেখো। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে আমি চেষ্টা করব এবার থেকে প্রত্যেক দিন 2টো করে ক্লাস দেওয়ার। আমি আমার বেস্ট চেষ্টা করব। একটা ক্লাস হবে গ্রামারের ওপরে, আর একটা ক্লাস হবে ভোকাবুলারির ওপরে। ভোকাবুলারির মধ্যে কি থাকবে? তোমাদের ইডিয়াম থাকবে, ওয়ান ওয়ার্ড থাকবে, আর কি থাকবে? সিনোনিম থাকবে, অ্যান্টোনিম থাকবে, এই সমস্ত আমি তোমাদেরকে কিন্তু প্রভার্ব থাকবে। তো চেষ্টা করব 2টো করে ক্লাস দেওয়ার, আমি আমার বেস্ট দিয়ে। তো নেক্সট চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কি বলছে দেখো, বলছে 351 দ্য জেনারেল উইথ ওভার 1000 অফিসার্স। জেনারেল 1000 জন সৈনিক অফিসারদের নিয়ে এবং সৈনিকদের নিয়ে হ্যাভ সারেন্ডার কি করেছে? সারেন্ডার করেছে, বর্ষতা স্বীকার করেছে টু দ্য ইন্ডিয়ান ট্রুপস, মানে ভারতীয় সৈনিকদের কাছে, হু আর পেট্রোলিং দ্য ভ্যালি, যারা উপত্যকাতে পেট্রোল করছে, মানে ঘুরে বেড়াচ্ছিল বা পাহারা দিচ্ছিল। ঠিক আছে, তো এবার বিষয়টা আমাদেরকে বুঝতে হবে যে অন্য কোনো একটা দেশের জেনারেল সে কি করেছিল? 1000 জন অফিসার এবং সৈনিক সমেত কি করেছিল? বর্ষতা স্বীকার করেছিল, আত্মসমর্পণ করেছিল ভারতীয় সৈনিকদের কাছে। হু আর যারা, মানে যে ভারতীয় সৈনিকরা কি করছিল? যে ভারতীয় সৈনিকরা পেট্রোল করছিল, পাহারা দিচ্ছিল দ্য ভ্যালি, উপত্যকাতে। ঠিক আছে, ক্লিয়ার? এবার বিষয়টা হচ্ছে, আমরা জানি কি বাক্যের সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। ক্লিয়ার? তাহলে এবার আমাদের বুঝতে হবে যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, যে কোনো প্রিপোজিশন দিয়ে যদি সাবজেক্ট যুক্ত থাকে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়। এখানে উইথটাকে আমরা প্রিপোজিশন ধরছি। ঠিক আছে, তো আচ্ছা উইথটাকে প্রিপোজিশন ধরছি। তুমি যদি প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের আগে কি আছে? দ্য জেনারেল। তো আমাদের কিন্তু সাবজেক্ট এখানে 100 অফিসার্স অ্যান্ড সোলজার্স হবে না। উইথ প্রিপোজিশনের আগে কি আছে? দ্য জেনারেল। তাহলে দ্য জেনারেল সাবজেক্ট একজন, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। হ্যাভটা হ্যাভ হবে না, হ্যাজ হবে। একজন হলে হ্যাজ, একের বেশি হলে হ্যাভ। তাহলে দ্য জেনারেল উইথ ওভার 1000 অফিসার্স অ্যান্ড সোলজার্স হ্যাজ সারেন্ডার্ড হবে, হ্যাভ সারেন্ডার্ড হবে না, কারণ উইথের আগেরটা সাবজেক্ট। উইথ যেমন কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, ঠিক সেই রকম উইথ তো প্রিপোজিশনই। তো উইথ অ্যালং উইথ, বলে দিই, উইথ অ্যালং উইথ, টুগেদার উইথ অ্যালং উইথ, টুগেদার উইথ থাকলে, ঠিক আছে। তো উইথ অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এরা যদি সাবজেক্টের মধ্যে থাকে তাহলে এদের আগেরটা সাবজেক্ট হবে। ক্লিয়ার? যে কোনো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, ঠিক সেই রকম উইথ অ্যালং উইথ এরা ফ্রেজ। তাহলে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে কিন্তু আগেরটা সাবজেক্ট হবে। তাহলে এখানে সাবজেক্টকে উইথের আগেরটা দ্য জেনারেল, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটা হ্যাভটা হ্যাজ হবে। নেক্সট কোয়েশ্চেনে চলো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা দেখে নেব। নেক্সট বলছে 352। হ্যাঁ, 352 কি বলছে দেখো। 352 বলছে ইফ হি হ্যাড রোট, হ্যাডের পরে হ্যাভ হ্যাজ, আমরা জানি কি হ্যাভ বা হ্যাজ বা হ্যাডের পরে কি হবে? মেন ভার্বের থার্ড ফর্ম হয়। তাহলে ইফ হি হ্যাড রোট হবে না, থার্ড ফর্ম কি? রাইট, রোট, রিটেন। তাহলে ইফ হি হ্যাড রিটেন দ্য এক্সামিনেশন ফাস্টার, যদি সে আরও একটু বেশি আগে এক্সামিনেশন পরীক্ষাটা লেখা শেষ করে ফেলতো, তাহলে কি হতো? অ্যান্ড আনসার্ড ওয়ান মোর কোয়েশ্চেন, এবং আর একটা কোয়েশ্চেন বেশি সে উত্তর দিতে পারতো, আনসার দিতে পারতো, হি উড হ্যাভ স্কোরড বেটার, সে আরও বেশি ভালো কিন্তু স্কোর করতো। তাহলে হিসাব মতো আমরা ইরর পেয়ে গেছি। হ্যাডের পরে ভার্বের থার্ড ফর্ম, তাহলে রিটেন হবে। এবার আর একটা নিয়ম দেখো এখানে খেটে যাচ্ছে, সেটা বলেছিলাম। ইফের সাথের অংশে যদি হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম থাকে তাহলে বাক্যের অন্য অংশে কি হবে? উড হ্যাভ, কুড হ্যাভ হবে। দেখো এখানে উড হ্যাভ, কুড হ্যাভ রয়েছে। ইফের সাথের অংশে কি আছে? হ্যাড ভিতরি আছে। ইফ হি হ্যাড, তাহলে রিটেন হলো ইফ হি হ্যাড রিটেন দ্য এক্সামিনেশন ফাস্টার অ্যান্ড আনসার্ড ওয়ান মোর কোয়েশ্চেন হি উড হ্যাভ স্কোরড। দেখো উড হ্যাভ রয়েছে। তাহলে ইফের সঙ্গে হ্যাড ভিতরি থাকলে বাক্যের অন্য অংশে উড হ্যাভ, কুড হ্যাভ কিন্তু বসবে বা মাইট হ্যাভ বসবে। ক্লিয়ার? তাহলে রিটেন হয়ে গেল। এবার নেক্সট কোয়েশ্চেন 353 কি বলছে দেখো। ভেরি ইজি, কিন্তু প্রত্যেকটা নিয়ম আমি বারবার বলছি দেখো, বারবার প্রত্যেক দিন একটা কথা বলি, যে কোনো একটা বাক্য, সেটা ইমপ্রুভমেন্ট হোক, ইরর হোক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হোক,
ঠিক আছে? তো তোমাকে প্রিপোজিশন হোক, তোমাকে আগে সেন্টেন্সের মিনিংটা কিন্তু বুঝতে হবে। যে মিনিং একবার বুঝে ফেলতে পারবে, যে এইভাবে প্র্যাকটিস করবে, যে এইভাবে অনুশীলন করবে, আমি বলবো কিন্তু সে সঠিক পথে আছে, তার কিন্তু ইমপ্রুভমেন্ট বেশি হবে অন্যদের থেকে। ইমপ্রুভমেন্ট বেশি কি, তারই সঠিক ইমপ্রুভমেন্ট হবে। ক্লিয়ার? তো আর মিনিং না বুঝে করাটা, সেটা মুখস্থ করা বলে, সেটা কিন্তু ভালো কাজ একেবারেই নয়। তো নেক্সট কি বলছে দেখো 353 কি বলছে, ফর ডিকেডস, ডিকেডস মানে হচ্ছে দশক, 10 বছরকে বলি, তো ফর ডিকেডস অনেক দশক ধরে, ফর মানে ধরে, দেয়ার হ্যাভ বিন আ ডিবেট, সেখানে একটা ডিবেট হয়ে আসছে, একটা বিতর্ক হয়ে আসছে। আমরা জানি দেয়ার দিয়ে বাক্য শুরু হলে দেয়ারের পরে আগে ভার্ব থাকে, আগে বি ভার্ব থাকে, VERB, বি ভার্ব, ঠিক আছে? দেয়ারের পরে বি ভার্ব থাকে, তারপর সাবজেক্ট থাকে, সাবজেক্ট। তো নিয়মটা এখানে একটু রিভার্স। আগে আমাদের বাক্যে কি থাকে, আগে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব থাকে, কিন্তু দেয়ার দিয়ে বাক্য শুরু হলে আগে আমাদের বি ভার্ব থাকবে, তারপরে মেন সাবজেক্ট থাকবে। তাহলে পরে সাবজেক্ট অনুযায়ী আমাকে কিন্তু বি ভার্ব বসাতে হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, বি ভার্বটাও সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি প্লুরাল হয়, বি ভার্বটাও প্লুরাল হবে। তাহলে এখানে বোঝো কি বলেছে, দেয়ার হ্যাভ বিন আ ডিবেট, তাহলে সাবজেক্ট হচ্ছে এ ডিবেট, ডিবেট কটা, একটা, তাহলে একটা সাবজেক্ট হলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে, হ্যাজ হবে না, হ্যাভ হবে না, হ্যাজ হবে। তাহলে এ ডিবেট হলে একটা সাবজেক্ট হলে আমরা জানি হ্যাজ, একটু আগেই আমরা পড়লাম, তাহলে হ্যাজ। ফর ডিকেডস অনেক দশক ধরে, দেয়ার হ্যাজ বিন এ ডিবেট, সেখানে হয়ে আসছে একটা বিতর্ক, অন ওয়েদার, কিসের ওপরে ডিবেটটা হচ্ছে ওয়েদার স্কিজোফ্রেনিয়া এটা একটা সাইকোলজিক্যাল কন্ডিশন কিনা, তাই বলছে ওয়েদার স্কিজোফ্রেনিয়া ইজ আ সাইকোলজিক্যাল কন্ডিশন। সাইকোলজিক্যাল মানে মনস্তাত্ত্বিক একটা অবস্থা কিনা, এটা একটা রোগ, ঠিক আছে? এটা একটা রোগ বলতে পারি, ডিজিজ বলতে পারি, ঠিক আছে? একটা ডিসঅর্ডার বলতে পারি। এই স্কিজোফ্রেনিয়া হলে কি হয়, মানুষের একটা হ্যালিউজিনেশন হয়, মানুষ ভ্রম হয়, ঠিক আছে? ভুলভাল একা একা বকতে থাকে, নিজের মতন করে কথা বলে, ঠিক আছে? চোখের সামনে যেটা নয় সেটা সে দেখতে পায়। তাই বলছে এই বিষয়টা এটা একটা সাইকোলজিক্যাল, একটা মনস্তাত্ত্বিক অবস্থা কিনা, তাই নিয়ে এই বিষয়টার উপরে কিন্তু বহু বছর ধরে একটা ডিবেট হয়ে আসছে। তাহলে হ্যাজ, তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে, দেয়ার দিয়ে বাক্য শুরু হলে আগে আমাদের বি ভার্ব, হেল্পিং ভার্ব, বা যেমন একটা বি ভার্ব নয়, হেল্পিং ভার্ব, ঠিক আছে? তো বি ভার্ব বসতে পারে, আবার হেল্পিং ভার্ব মানে হ্যাভ হ্যাজ ভার্বটা আগে বসবে, তারপরে তোমার কি হবে, সাবজেক্ট হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তো বি ভার্ব বললে শুধু অ্যাম ইজ আর বোঝাবে, বি ভার্ব নয়, এখানে কিন্তু হ্যাভ হ্যাজ বি ভার্ব নয়, হ্যাভ হ্যাজ হ্যাভ ভার্ব, ঠিক আছে? তো গেল, এবার চলো নেক্সট। হ্যাঁ 354 কি বলছে দেখো, 354 আমি বিভার্ব বারবার বলছি এই কারণে, কারণ দেয়ার দিয়ে বিভার্বই হয়। যেমন ধরো বললাম আমাদের গ্রামে 3টে স্কুল আছে, আমরা কি বলি, দেয়ারের পরে দেয়ার আর দেবো, দেয়ার আর, যেহেতু 3 স্কুলস, তাহলে 3, দেয়ার আর 3 স্কুলস ইন আওয়ার ভিলেজ, VILLAGE। দেখো দেয়ার দিয়ে বাক্য শুরু করেছি, আগে হেল্পিং ভার্ব বি ভার্ব। তো মোস্ট অফ দ্য কেসেস বি ভার্ব থাকে বলে আমি বারবার বি ভার্ব বলছিলাম, কিন্তু এখানে হ্যাভ ভার্বও থাকতে পারে। ক্লিয়ার? তো দেয়ার আর 3 স্কুলস, দেখো সাবজেক্ট পরে আছে 3 স্কুলস, সেই কারণে কিন্তু ভার্ব প্লুরাল। এটা কিন্তু মাথায় রাখবে যে দেয়ার দিয়ে বাক্য শুরু হলে আগে ভার্ব, তারপর সাবজেক্ট। নেক্সট 354 কি বলছে দেখো, 354 বলছে যে মোহন ইজ দ্য ওয়ান, মোহনই হলো সেই একজন ব্যক্তি, হু অলওয়েজ ফাইন্ড ফল্টস। দেখো হু বলতে কাকে বুঝিয়েছে, ওয়ান, একজন, মোহন, এই ওয়ান কিন্তু আর মোহন সেম, তাহলে বলছে মোহন ইজ দ্য ওয়ান, মোহনই হলো সেই ব্যক্তিটা, হু যে মানে এই ওয়ান মানে মোহন, অলওয়েজ তাহলে সিঙ্গুলার, কিন্তু ওয়ান মানে মোহন একজন, তাহলে সিঙ্গুলার সাবজেক্ট, হুও কিন্তু সিঙ্গুলার, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস দিতে হবে। মোহন ইজ দ্য ওয়ান, মোহনই হলো সেই একজন ব্যক্তি, হু মানে যে একজন, অলওয়েজ সবসময় খুঁজে পায়, সবসময় অলওয়েজ আছে মানে এটা ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে এস বা ইএস দিতে হবে। ফাইন্ডটা ফাইন্ডস হবে, ফাইন্ডস, FINDS। হু অলওয়েজ ফাইন্ডস ফল্টস, যে সবসময় খুঁজে পায় ফল্টস, হু অলওয়েজ ফাইন্ডস হবে, এটা ফাইন্ডস, হু অলওয়েজ ফাইন্ডস ফল্টস, দোষ খুঁজে পায় উইথ হোয়াট এভার রাম ডাজ, রাম যাই করে তাতে কিন্তু দোষ খুঁজে পায়। আর কারোর দোষ খুঁজে পেলে ফাইন্ড ফল্টস দিয়ে কিন্তু উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হবে, ফাইন্ড ফল্টস উইথ সামওয়ান, ফাইন্ড ফল্ট উইথ সামওয়ান। আই অলওয়েজ ফাইন্ড ফল্ট উইথ মাই ব্রাদার, আই অলওয়েজ বা হি অলওয়েজ ফাইন্ডস ফল্ট উইথ রাম বা উইথ স্যাম, উইথ তালিব, উইথ নূর, উইথ সৌমিক, উইথ শান্তনু। ক্লিয়ার? তাহলে কোনো ব্যক্তির দোষ খোঁজা বললে ফাইন্ড ফল্টসের পরে কিন্তু উইথ হবে, উইথ দিয়ে তারপরে ব্যক্তির নামটা লিখবো যার দোষ খোঁজা বলবে। তাহলে বিষয়টা এখানে বোঝা গেল, এখানে কিন্তু হু সাবজেক্ট সিঙ্গুলার বলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস হলো, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার। ক্লিয়ার? থার্ড পারসন সিঙ্গুলার বলে ফাইন্ডের সঙ্গে এস ফাইন্ডস। নেক্সট 355 কি বলছে দেখো,
355 কি বলছে আমরা দেখে নেব। দেয়ার ইজ আ নিড, সেখানে আছে একটা প্রয়োজন, টু রিভাইসিং, দেখো টুর পরে ভার্বের কোন ফর্ম বসে, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে কি হবে দেয়ার ইজ এ নিড, সেখানে আছে একটা প্রয়োজন, প্রয়োজন টু রিভাইস, রিভাইস রিভাইস করা, ঠিক আছে। তো রিভাইজ গভর্নমেন্ট পলিসিস মানে নতুন করে ঠিকঠাক করে নেওয়া সরকারের যে সমস্ত নীতিগুলো আছে অন কন্ট্রোলিং আনঅথরাইজড বিল্ডিং, হ্যাঁ অনুমোদনহীন যে বিল্ডিংগুলো আছে সরকার অনুমোদন করেনি সেই বিল্ডিংগুলোকে কন্ট্রোল করার ওপরে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলোকে রিভাইজ করে নেওয়া উচিত, ঠিকঠাক করে নেওয়া উচিত। তাহলে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম এটা রিভাইজ হবে, দ্যার ইজ এ নিড টু রিভাইজ। এবার টু থাকলেও বিশেষ বিশেষ ক্ষেত্রে ভার্বের ফার্স্ট ফর্ম না বসে আইএনজি ফর্ম বসে, কোনখানে, যেমন প্রতিদিন আমরা আলোচনা করেছি, আগের দিন আলোচনা করেছি অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড, আই অ্যাম অ্যাডিক্টেড টু ড্রিঙ্কিং, অ্যাডিক্টেড টুর পরে ভার্বের আইএনজি। উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, হি কেম ইয়ার উইথ এ ভিউ টু মিটিং মি, উইথ এ ভিউ টু এরপরে ভার্বের আইএনজি হবে, ঠিক আছে, উইথ এ ভিউ টু। আর কি আছে, লুকিং ফরওয়ার্ড টু, লুকিং কেউ কোনো কিছু আশা করে বসে থাকে, পজিটিভ কোনো কিছু, ঠিক আছে, তাহলে লুকিং ফরওয়ার্ড টু এরপরেও ভার্বের আইএনজি। আর একটা বলেছিলাম কি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, অ্যাম ইজ আর হচ্ছে ওয়াজ ওয়্যার, প্রত্যেক দিন কিন্তু তোমাদের জন্য এক কথা বলছি, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে যদি ইউজড টু থাকে তাহলেও কিন্তু এরপরে ভার্বের আইএনজি হবে। আই অ্যাম, আর এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যারের পরে যখন আমি ইউজ টু দেবো তার মিনিং হচ্ছে অভ্যস্ত, আই অ্যাম ইউজড টু ড্রাইভিং, আমি গাড়ি চালাতে অভ্যস্ত, আই অ্যাম ইউজড টু ইটিং মিট, আমি চিকেন খাওয়াতে অভ্যস্ত, ক্লিয়ার। তো এই সমস্ত বিষয়ের পরে এই সমস্ত ফ্রেজগুলোর পরে টু থাকলেও ভার্বের ফার্স্ট ফর্ম হবে না, আইএনজি ফর্ম হবে, কিন্তু এখানে এরকম কোনো অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ নেই, তাহলে টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম রিভাইজ হবে, দেয়ার ইজ এ নিড টু রিভাইজ গভর্নমেন্ট পলিসিস অন কন্ট্রোলিং আনঅথরাইজড বিল্ডিংস। নেক্সট 356, 356 কে বলছে কিন্তু আমরা দেখে নেব 356, ওকে, বলছে উই নো, আমরা জানি, ওয়্যার ইট বিগিনস, আমরা জানি ওয়্যার কোথায়, ইট বিগিনস এটা শুরু হয়, তাহলে V1 দিয়ে শুরু হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে, তাহলে উই নো আমরা জানি ওয়্যার ইট বিগিনস কোথায় এটা শেষ হয়, বাট উই ডোন্ট নো কিন্তু আমরা জানি না কোথায় ইট এন্ডস এটা শেষ হয়। এখানে দ্যাটটা এক্সট্রা দেওয়া আছে, দ্যাট দেওয়ার দরকার নেই, দ্যাট কেন আনবো, কনজাংশন এখানে ওয়্যার রয়েছে, এখানে আবার কনজাংশন ওয়্যার রয়েছে, দুটো কনজাংশন, এখানে দ্যাটের কোনো কাজই নেই, ঠিক আছে। তাহলে উই নো আমরা জানি ওয়্যার কোথায় ইট বিগিনস এটা শুরু হয়, বাট উই ডু নট নো কিন্তু আমরা জানি না কোথায় এটা শেষ হয়, তাহলে ওয়্যার ইট এন্ডস দ্যাটটা দেওয়ার কোনো দরকার নেই। নেক্সট 357 কি বলেছে, এরকম কোয়েশ্চেন তোমাকে ঘাবড়ানোর জন্য দিয়ে থাকবে, কোনো ঘাবড়ানো যাবে না, মিনিং, এই কারণে বারবার বলছি মিনিংটা বুঝতে হবে। দ্য সিম্পলেস্ট মেথড অফ ওয়েল্ডিং, ওয়েল্ডিং মানে সংযোজন করা, যুক্ত করা, দুটো জিনিসকে একসঙ্গে যুক্ত করা, ঠিক আছে। তো হ্যাঁ, মেটাল টেটাল আমরা সবসময় ওয়েল্ডিং করে থাকি, মেটালকে, দুটো মেটালকে আমরা একসঙ্গে যুক্ত করি, সেটাকে ওয়েল্ডিং করা বলে। তো দ্য সিম্পলেস্ট মেথড সব থেকে সোজা যে উপায় অফ ওয়েল্ডিং টু পিসেস অফ মেটাল টুগেদার, দুটো ধাতুকে, ধাতুর টুকরোকে একসঙ্গে জোড়া লাগানোর সবথেকে সহজ মেথড। এখানে আর কেন দেবো, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয় অব, দ্য সিম্পলেস্ট মেথড অফ ওয়েল্ডিং টু পিসেস অফ মেটাল টুগেদার, অবের আগেরটা সাবজেক্ট, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট আমরা জানি, তাহলে দ্য সিম্পলেস্ট মেথড ইজ দ্য সাবজেক্ট, ক্লিয়ার। দ্য সিম্পলেস্ট মেথড সাবজেক্ট, তাহলে একটা, তাহলে আর কেন হবে, এখানে আরটা ইজ হবে, দ্য সিম্পলেস্ট মেথড ইজ নোন অ্যাজ প্রেশার ওয়েল্ডিং। এই যে পদ্ধতিটা, এটাকে আমরা কি হিসাবে পরিচিত হয়, এটা প্রেশার ওয়েল্ডিং নামে পরিচিত এই পদ্ধতিটা। দুটো মেটালকে সব থেকে সহজে জোড়া লাগানোর যে পদ্ধতি সেটা ইজ, এখানে হবে ইজ নোন, সেটা পরিচিত হয় অ্যাজ প্রেশার ওয়েল্ডিং নামে, ক্লিয়ার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার বলে ভার্বটা সিঙ্গুলার। নেক্সট, হ্যাঁ দেখো, বাক্য একটু বড় বলে কিন্তু ঘাবড়ানোর কিছু নেই, যে বিষয়টা শিখে যাবে সে কিন্তু যে কোনো প্রবলেমের সলিউশন কিন্তু বের করে ফেলতে পারবে। তো বিষয়টা আমি বলবো মন দিয়ে নিয়মগুলো বোঝার চেষ্টা করবে, ঠিক আছে, কেউ কোনো নিয়ম মুখস্থ করবে না। ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বেনিফিটস বলেছিলাম কি, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য, নান অফ দ্য, ফিউ অফ দ্য, এরপরে নাউনটা কি হয়, প্লুরাল হয়, এরপরে নাউনটা প্লুরাল কিন্তু হয়, তাহলে এখানে নাউন দেখো প্লুরাল, ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বেনিফিটস, তাহলে ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, এরপরে নাউনগুলো আমরা অনেকবার বলেছি, সাম অফ দ্য, এরপরে যে নাউনটা হবে সেটা কি হবে, প্লুরাল হবে, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, আর কি আছে, মেনি অফ দ্য, মেনি, সাম অফ দ্য, মেনি অফ দ্য, আর কি আছে, ফিউ অফ দ্য, এভরি, EVRY, এভরি অফ দ্য, ঠিক আছে, নান অফ দ্য, এরকম অফ দ্য দিয়ে থাকলে ওয়ান অফ দ্য, টু অফ দ্য, থ্রি অফ দ্য, এরপরে নাউনটা প্লুরাল, দেখো বেনিফিটের সঙ্গে বেনিফিট আছে, কিন্তু সাবজেক্ট কোনটা হবে, প্রিপোজিশনের আগেরটা, অবের আগে কি আছে,
ওয়ান অফ দ্যার পরে নাউনটা প্লুরাল হবে, কিন্তু সাবজেক্ট হবে প্রিপোজিশনের আগেরটা, ওয়ান হচ্ছে সাবজেক্ট এখানে, ক্লিয়ার, সাবজেক্ট ওয়ান। তাহলে এখানে সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কিন্তু এখানে ওয়ান। তাহলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বেনিফিটস অফ মেশিন এজ ইজ দ্যাট, দেখো সেই কারণে কিন্তু ইজ দিয়েছি, ঠিক আছে, ওয়ান সিঙ্গুলার বলে ভার্ব সিঙ্গুলার, ইজ দ্যাট বলছে মেশিন এজ প্রযুক্তির যে আর কি যুগ, সেই যুগের, হ্যাঁ মানে বা যান্ত্রিক যুগ, মেশিন মানে যন্ত্র, তাহলে যন্ত্রের যুগের যে একটা বেনিফিট, ঠিক আছে, সেই বেনিফিট ইজ দ্যাট হয়, একটা বেনিফিট কি হয়, আওয়ার স্ট্যান্ডার্ড অফ লাইফ, যে আমাদের জীবনের যে স্ট্যান্ডার্ড, আমাদের জীবনের যে স্ট্যান্ডার্ড সেটা কি হয়, হ্যাজ ইমপ্রুভড, বৃদ্ধি পেয়েছে। ভালো করে মিনিংটা একবার ভালো করে বোঝো, আমি পড়ছি বারবার, হ্যাঁ কি বলছে ভালো করে খেয়াল করো, হ্যাঁ কি বলছে দেখো, বলছে যে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বেনিফিটস অফ মেশিন এজ, বলছে মেশিন এজ, এই এজের যে বেনিফিটসগুলো আছে তার একটা বেনিফিট, তার একটা কি বেনিফিটগুলোর মধ্যে একটা বেনিফিট ইজ হয়, একটা সাবজেক্ট বলে ইজ দিচ্ছে, ইজ হয় দ্যাট, যে কি হয়, আওয়ার স্ট্যান্ডার্ড অফ লাইফ, আমাদের জীবনের যে স্ট্যান্ডার্ড, ঠিক আছে, মান, কোয়ালিটিটা হ্যাজ ইমপ্রুভড, বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানেও কিন্তু সাবজেক্ট হচ্ছে আওয়ার স্ট্যান্ডার্ড একটা, সেই কারণে হ্যাজ দিয়েছে, কিন্তু হ্যাভ দেইনি, ক্লিয়ার। কমপ্লেক্স সেন্টেন্স দ্যাটের পরে নতুন বাক্য শুরু হচ্ছে আওয়ার স্ট্যান্ডার্ড দিয়ে, তো প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, আওয়ার স্ট্যান্ডার্ড অফ লাইফ আমাদের জীবনের স্ট্যান্ডার্ড, তাহলে একটা, তাহলে হ্যাজ। এইবার বিষয়টা হচ্ছে এই যে কোয়ালিটি, জীবনের কোয়ালিটি বলতে আমাদের দুটো ফ্রেজ আছে, যদি স্ট্যান্ডার্ড দিই, স্ট্যান্ডার্ড STANDARD, স্ট্যান্ডার্ড অফ লিভিং, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, স্ট্যান্ডার্ড দিলে লিভিং বলবো, আর যদি কোয়ালিটি বলি তাহলে বলবো লাইফ, কোয়ালিটি, কোয়ালিটি অফ লাইফ, আমাদের জীবনের যে কোয়ালিটি মান, তাহলে কোয়ালিটির সঙ্গে লাইফ দেবো, স্ট্যান্ডার্ডের সঙ্গে লিভিং দেবো, তার স্ট্যান্ডার্ড অফ লিভিং, স্ট্যান্ডার্ড অফ লিভিং আর কোয়ালিটি অফ লাইফ, তাহলে এখানে স্ট্যান্ডার্ড আছে, এখানে লাইফ হবে না, এখানে লিভিং হবে, ক্লিয়ার। তাহলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বেনিফিটস, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, বেনিফিটস এস কেন হচ্ছে, ওয়ান অফ দ্য, সাম অফ দ্য, মেনি অফ দ্য, এভরি অফ দ্য পরে নাউনটা প্লুরাল হয়, আর সাবজেক্ট হবে অবের আগেরটা ওয়ান। তাহলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বেনিফিটস অফ মেশিন এজ, মেশিন এজের বেনিফিটগুলোর মধ্যে একটা ইজ হয় দ্যাট, যে আবার স্ট্যান্ডার্ড অফ লাইফটা হবে না, স্ট্যান্ডার্ড থাকলে লিভিং হয়, কোয়ালিটি থাকলে লাইফ হয়, ঠিক আছে, আর স্ট্যান্ডার্ড অফ লিভিং হ্যাজ ইমপ্রুভড, বৃদ্ধি পেয়েছে, ইমপ্রুভ হয়েছে, উন্নত হয়েছে, ক্লিয়ার, মেশিন এজের কারণে। নেক্সট চলো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন বলছে লং লাইফ ইজ গুড, বলছে দীর্ঘ জীবন হয় খুব ভালো, ইফ যদি ওয়ান বি হ্যাপি, মানে বলতে যে যদি ওয়ান দিয়ে বাক্য শুরু হলে কিন্তু পরে প্রোনাউন হিসাবে কিন্তু ওয়ানই হবে, এখানে ওয়ান একজন রয়েছে, দরকার নেই, তো এটা মাথায় রাখো, কোনো বাক্য যদি ওয়ান দিয়ে শুরু হয়, ভেতরে যদি আবার কোনো প্রোনাউন লাগে তখন কিন্তু ওয়ান ই বসবে, আর যদি র বা এর বলে তাহলে ওয়ানের সঙ্গে একটা অ্যাপোস্ট্রফি এস হবে। যেমন ধরো আমি বললাম ওয়ান শুড রেসপেক্ট, তোমরা পেয়েছো, ওয়ান শুড রেসপেক্ট, একজনের উচিত সম্মান করা, কোনো সময় হিজ বলবো না, হিজ বা হার বলবো না, বলবো কি ওয়ান্স, কারণ কি নিয়মটা বললাম, ওয়ান দিয়ে বাক্য শুরু হলে পরে প্রোনাউন হিসাবে ওয়ানই বসবে, র বা এর বললে এটা অ্যাপোস্ট্রফি এস দেবো, ওয়ান্স প্যারেন্টস, PARENTS, কোনো হিজ বা হার দেবো না, একজনের উচিত সম্মান করা একজনের পিতামাতাকে, তাহলে ওয়ান দিয়ে বাক্য শুরু হলে পরে প্রোনাউন হিসাবে ওয়ানই বসবে। নেক্সট কোয়েশ্চেনে ফিরে যাবো আমরা, কোয়েশ্চেন কি বলছে দেখো, কোয়েশ্চেন বলছে যে লং লাইফ ইজ গুড, দীর্ঘ জীবন হয় ভালো, যদি একজন হয় খুশি, বি মানে তো বি ভার্বের মধ্যে অ্যাম ইজ আর ওয়াজ ভার্ব পড়ে, তাহলে এখানে চিরন্তন সত্য আমরা অ্যাম ইজ আর ইউজ করবো, সিম্পল প্রেজেন্ট টেন্স, চিরন্তন সত্য কথা, ইউনিভার্সাল ট্রুথ প্রেজেন্ট টেন্সে হয়, পরে দেখো হ্যাজ রয়েছে, তাহলে হওয়া বললে ইজ, একজন, ওয়ান মানে কি একজন, তাহলে একজন সিঙ্গুলার, তাহলে বি মানে তো বি ভার্বের মধ্যে সবগুলো পড়ে যাচ্ছে, তাই তো, তাহলে ওয়ান বিটা উঠে ইজ হবে। লং লাইফ ইজ গুড, দীর্ঘ জীবন হয় ভালো, যদি ওয়ান একজন, ইজ হয় হ্যাপি খুশি, অ্যান্ড হ্যাজ, এবং একজন বললে হ্যাজ বসে, একজনের থাকে ফ্রেন্ডস বন্ধু থাকে, ক্লিয়ার, তাহলে বিটা উঠে এখানে ইজ হওয়া বলছে বলে। নেক্সট কোয়েশ্চেন চলো, থাকা বলেছে বলে কিন্তু ওখানে আমরা হ্যাজ ইউজ করছি, একজনের বন্ধু থাকে এবং একজন খুশি হয়। নেক্সট হিজ অ্যাসিস্ট্যান্টস, তার অ্যাসিস্ট্যান্টস একের বেশি প্লুরাল, দেখো ভার্ব প্লুরাল হচ্ছে হ্যাভ, হিজ অ্যাসিস্ট্যান্টস হ্যাভ অ্যান্ড আর, আচ্ছা অ্যাসিস্ট্যান্টস, তার অ্যাসিস্ট্যান্টরা হ্যাভ অ্যান্ড আর স্টিল ডুইং, ঠিক আছে। এবার দেখো এখানে হ্যাভের পরে হ্যাভ একটা হেল্পিং ভার্ব ধরলাম, এখানে আর একটা হেল্পিং ভার্ব, এখানে কি দিয়েছি ডুইং, তাহলে মেন ভার্ব হচ্ছে ডুইং, অ্যামিজারের পরে ভার্বের আইএনজি দিলে আমরা কি করি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ক্লিয়ার, কিন্তু হ্যাভাজের পরে ডাইরেক্ট তো ভার্বের আইএনজি ফর্ম বসে না, হ্যাভাজের পরে একটা বিন দিলে তাহলে ভার্বের আইএনজি ঠিক আছে, ক্লিয়ার, বিষয়টা ভালো করে বোঝো, অ্যামিজারের পরে ভার্বের ডাইরেক্ট আইএনজি আমি দিতে পারি, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলো, কিন্তু হ্যাভাজের পরে তো ডাইরেক্ট ভার্বের আইএনজি দিতে পারবো না, এই দুটোই হচ্ছে হ্যাভও বিভার্ব আরও বিভার্ব, ঠিক আছে,
তো ভার্বের আইএনজি এটা মেন ভার্ব, ডুইংটা মেন ভার্ব, তাহলে হ্যাভেরও মেন ভার্ব ডুইং, আরেরও মেন ভার্ব ডুইং, তাহলে হ্যাভের পরে তো ডাইরেক্ট ভার্বের আইএনজি বসে না, একটা বিন দিতে হয়, বিন দিয়ে মেন ভার্বের আইএনজি দিতে হয়। তো এখানে হ্যাভের পরে বিন বসবে। হিজ অ্যাসিস্ট্যান্টস হ্যাভ বিন অ্যান্ড আর স্টিল ডুইং, মানে হ্যাভ বিন ডুইং, দুবার ডুইং লিখতে হবে বলে একবারে লাস্টে ডুইং দিয়ে দিয়েছে। মিনিংটা ভালো করে বোঝো, মিনিংটা কি বলতে চাইছে, হিজ অ্যাসিস্ট্যান্টস, তার অ্যাসিস্ট্যান্টসরা হ্যাভ বিন ডুইং, করে চলেছে অনেক দিন ধরে, অ্যান্ড আর স্টিল ডুইং, এবং এখনও করে যাচ্ছে, এক্সিলেন্ট ওয়ার্ক, চমৎকার কাজ, ফর দ্য অর্গানাইজেশন, এই সংগঠনের জন্য। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে গেলে একটা হ্যাভাজের পরে কিন্তু বিন দিতে হবে, ঠিক আছে, আর এর পরে ডুইং একদম পারফেক্ট। ক্লিয়ার? এই জন্যেই কিন্তু এখানে বিনটা আনতে হবে। নেক্সট 261 কি বলছে দেখো, 261 বলছে যে, হ্যাঁ 261 বলছে কি, র্যাদার দ্যান গো উইথ অমিত, বলছে সেখানে যাওয়ার পরিবর্তে, র্যাদার দ্যান, এখানে র্যাদার দ্যানের পরে কি বসবে, র্যাদার দ্যানের পরে ভার্বের আইএনজি বসবে, র্যাদার দ্যান গোয়িং উইথ অমিত, র্যাদার দ্যান গোয়িং উইথ অমিত, অমিতের সঙ্গে যাওয়ার পরিবর্তে হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল, র্যাদার দ্যান মানে হচ্ছে বরং, ঠিক আছে, র্যাদার দ্যান গোয়িং উইথ অমিত, অমিতের সঙ্গে যাওয়ার পরিবর্তে বরং সে সিদ্ধান্ত নিয়েছিল টু স্টে অ্যাট হোম, সে বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। তাহলে র্যাদার দ্যান এখানে গোয়িং হবে, র্যাদার দ্যানের পরে গোয়িং, রাদার দ্যান গোয়িং, তাহলে রাদার দ্যান গোয়িং উইথ অমিত, অমিতের সঙ্গে যাওয়ার পরিবর্তে হি ডিসাইডেড, সে সিদ্ধান্ত নিয়েছিল স্টে অ্যাট হোম। ক্লিয়ার? তাহলে রাদার দ্যান গোয়িং হবে, রাদার দ্যানের পরে ভার্ব আসতো, তার আইএনজি হবে। ক্লিয়ার? এবার চলো নেক্সট কোয়েশ্চেন। 362 কি বলছে দেখো, 362 কি বলছে দেখো, 362 বলছে হি অলওয়েজ প্র্যাকটিসেস, ভেরি ইম্পর্টেন্ট, এটা মন দিয়ে খেয়াল করবে, হি অলওয়েজ প্র্যাকটিসেস দ্য জাস্টিস মানে কি, জাস্টিস মানে আইন বা নিয়ম, সঠিক জিনিসটা সে সবসময় অনুশীলন করে, সঠিক আইন অনুশীলন করে, আইন মানে এখানে বেঠিক বলছে না, ঠিক আছে, জাস্টিস আর একটা ইনজাস্টিস, একটা ন্যায় বিচার, একটা অবিচার, ঠিক আছে, একটা ন্যায় আর একটা অন্যায়, সে সবসময় ন্যায়ের অনুশীলন করে, অ্যান্ড কেয়ার্স ফর মোরাল প্রিন্সিপাল, এবং নৈতিক যে সমস্ত নীতিগুলো আছে সেগুলোকে সে খেয়াল করে, সেগুলো নিয়ে সে চলে, ঠিক আছে, সেগুলোর প্রতি সে যত্নবান, মানে নীতি অনুযায়ী সে কাজ করে এবং ন্যায় অনুযায়ী সে ন্যায় অনুশীলন করে। ক্লিয়ার? এবার বিষয়টা হচ্ছে হি থার্ড পারসন সিঙ্গুলার, হি অলওয়েজ প্র্যাকটিস, দেখো দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে PRACTISE, এটা হচ্ছে ভার্ব, প্র্যাকটিস অনুশীলন করে এটা ভার্ব, আর এর নাউন ফর্ম হচ্ছে প্র্যাকটিস, CE, PRACTICE, প্র্যাকটিস, এটা হচ্ছে নাউন, অনুশীলন, আর এটা হচ্ছে অনুশীলন করা, SEটা, ঠিক আছে, প্র্যাকটিস CE থাকলে নাউন অনুশীলন, আর SE থাকলে অনুশীলন করা, তাহলে এখানে দেখো C আছে, এই Cটা S হয়ে যাবে, প্র্যাকটিসেস, হি অলওয়েজ প্র্যাকটিসেস দ্য জাস্টিস, সে সবসময় ন্যায়ের অনুশীলন করে, মানে ন্যায়ের পথে চলে, অ্যান্ড কেয়ার্স ফর মোরাল প্রিন্সিপালস, এবং নৈতিক যে সমস্ত প্রিন্সিপালস নীতিগুলো আছে সেগুলোর প্রতি সে যত্নবান, সেগুলো মেনে চলে। ক্লিয়ার? এই এরকম ওয়ার্ড আর কি আছে, অ্যাডভাইস, ADVICE, অ্যাডভাইস মানে উপদেশ, এটা হচ্ছে নাউন, সি থাকলে, আর ADVISE, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, ঠিক আছে, এটা হচ্ছে কিন্তু ভার্ব। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। হ্যাঁ 300 কি বলছে দেখো, 363 কি বলছে আমরা একটু দেখে নেবো। 363 বলছে দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস, দেখো অবের আগেরটা সাবজেক্ট হবে দ্য হোল ব্লক, মানে ব্লক মানে হচ্ছে একটা দল, ফ্ল্যাটস মানে ফ্ল্যাটসগুলোর যে লম্বা সারি, যে লম্বা একটা দল আছে, অনেকগুলো ফ্ল্যাট একসঙ্গে থাকলে সেটাকে আমরা ব্লক বলবো, পরপর অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, তাহলে সেটাকে বলবো ব্লক অফ ফ্ল্যাটস, ঠিক আছে। তাহলে এই ব্লকটা কিন্তু এটা এটা হচ্ছে গ্রুপ কি বলবো, এটাকে বলা হচ্ছে কালেকটিভ নাউন, ঠিক আছে, দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস। হ্যাঁ তাহলে বলছে যে ফ্ল্যাটের যে ব্লকটা, যে দলটা, ইনক্লুডিং 2 শপস ওয়্যার ডেস্ট্রয়েড ইন ফায়ার, ভালো করে বাক্যটা পড়ো। এবার এখানে সাবজেক্ট কোনটা ভালো করে বোঝো, সাবজেক্ট সিঙ্গুলার হলে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। ক্লিয়ার? সাবজেক্ট প্রথমে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও সিঙ্গুলার হবে, মাথায় রাখবে। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বটাও কি হবে, ভার্বটাও প্লুরাল হবে, এটা মাথায় রাখতে হবে। তো সাবজেক্ট কোনটা, দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস, ফ্ল্যাটসের ব্লক, তাহলে প্রিপোজিশন হচ্ছে অবের আগেরটা সাবজেক্ট, দ্য হোল ব্লক একটা, ইনক্লুডিং 2 শপস, দুটো শপসের সাথে, পুরো ফ্ল্যাটের ব্লকটা সাথে করে দুটো বিল্ডিং কি হয়েছিল, ডিস্ট্রয়েড, ধ্বংস হয়ে গেছিলো ইন ফায়ার, আগুনে। তাহলে এখানে ওয়্যার দিয়েছে, ভার্ব ওয়্যার, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজ হবে, ওয়্যার হবে না, সাবজেক্ট তো হোল ব্লক, ঠিক আছে, তাহলে ওয়্যার হবে। এখানে ইনক্লুডিং মানে হচ্ছে অন্তর্ভুক্ত করে, সাথে নিয়ে, দুটো দোকানকে সাথে নিয়ে পুরো ফ্ল্যাটের ব্লকটা, সাবজেক্ট ব্লক, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়, তাহলে হোল ব্লক সাবজেক্ট, তাহলে ওয়্যারটা এখানে ওয়াজ হবে। ক্লিয়ার?
আগুনে পুরো ব্লকটা দুটো বিল্ডিংয়ের সাথে করে নিয়ে ধ্বংস হয়ে গেছিলো আগুনে। ক্লিয়ার? এটা কিন্তু মাথায় রেখে চলতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রিডার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো, এই বেসিক জিনিসগুলো কিন্তু তোমাদেরকে শিখতে হবে। হি ফিলস সে অনুভব করে, হিজ ট্রাভেল, হি ফিলস হিজ ট্রাভেল সে অনুভব করে তার সমস্যাটা, অ্যাজ মাচ অর ইভেন মোর দ্যান দে, বলছে সে তার সমস্যাটা অনুভব করে তাদের মতোই বা হয়তোবা তাদের থেকে অনেক বেশি। তাহলে বলছে ইভেন মোর অনেক বেশি, দেন থেকে তাদের থেকে অনেক বেশি সে নিজের প্রবলেমটা অনুভব করে, বা হিজ প্রবলেম মানে অন্য কোনো একজন ব্যক্তি, আচ্ছা হ্যাঁ মানে মনে করো হি মানে সে তার নিজের প্রবলেমটাকে অ্যাজ মাচ অ্যাজ, আমরা পজিটিভ ডিগ্রি করতে গেলে কি করি, অ্যাজ দিই, তার মাঝখানে পজিটিভ ডিগ্রিটা দিই, অ্যাজ গুড অ্যাজ ব্যাড অ্যাজ, ঠিক আছে, অ্যাজ কোল্ড অ্যাজ, তাহলে পজিটিভ ডিগ্রি করতে গেলে অ্যাজ দিই, ঠিক আছে। তাহলে অ্যাজ মাচের পরে একটা অ্যাজ বসবে, অ্যাজ নেই, মিসিং আছে। তাহলে হি ফিলস সে অনুভব করে, হিজ ট্রাভেল তার সমস্যাটাকে সে অনুভব করে, অ্যাজ মাচ অ্যাজ মানে বলতে চেয়েছে কাদের সঙ্গে তুলনা করছে, যে তারা যতটা অনুভব করে ততটাই অনুভব করে, অথবা ইভেন মোর দ্যান দে, অথবা তাদের থেকে অনেক বেশি অনুভব করে। এখানে কম্প্যারেটিভ ডিগ্রি, এটা হচ্ছে কম্প্যারেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। এখানে এই বাক্যে কম্প্যারেটিভ পজিটিভ দুটো ডিগ্রি একসঙ্গে ইউজ হয়েছে, কোনো বিষয় না, দুটো আলাদা আলাদা করে আমরা ব্যবহার করেছি। এই ধরনের বাক্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো গেল, তাহলে এখানে অ্যাজ মাচ অ্যাজ হবে, হি ফিলস সে অনুভব করে তার সমস্যাটা, অ্যাজ মাচ অ্যাজ অর ইভেন মোর দ্যান দে। আর এখান থেকে একটা গুরুত্বপূর্ণ নিয়ম তোমাদেরকে জানা উচিত, যখন আমরা ডিগ্রি করব, ঠিক আছে, তো অ্যাজের পরে এবং দেন, অ্যাজ কোথায় বসাই আমরা পজিটিভ ডিগ্রিতে, আর কম্পারেটিভ ডিগ্রিতে থেকে বোঝালে আমরা কি ইউজ করি, দেন ইউজ করি, দেন, তাই তো। তাহলে অ্যাজের পরে এবং দেনের পরে প্রোনাউন কোনগুলো, নামের পরিবর্তে যেগুলো বসে, প্রোনাউনের দুটো ফর্ম, একটা সাবজেক্টিভ একটা অবজেক্টিভ। প্রোনাউন যেমন আই বাক্যে সাবজেক্ট হিসেবে বসে, আই সাবজেক্টিভ ফর্ম, আইয়ের অবজেক্টিভ ফর্ম কি মি, তাই তো। তাহলে প্রোনাউনের দুটো ফর্ম, সাবজেক্টিভ অবজেক্টিভ। অ্যাজ এবং দেনের পরে প্রোনাউনের এই সাবজেক্টিভ ফর্মটা বসবে, মি বসবে না, ঠিক আছে। অ্যাজ আই, দেন আই, ক্লিয়ার, অবজেক্টিভ ফর্ম বসবে না, মাথায় রাখতে হবে এটা। নেক্সট চলো, তাহলে দেখো সেই রকমভাবেই দেখো এখানে দেনের পরে কিন্তু দেম দেইনি, দেন দে রয়েছে, সাবজেক্টিভ ফর্ম রয়েছে, ক্লিয়ার। চলো নেক্সট 365 কি বলছে দেখো, 365 বলছে যে সাচ রুলস এই ধরনের নিয়মগুলো ডু নট অ্যাপ্লাই টু ইউ অ্যান্ড আই, বলছে এই ধরনের নিয়মগুলো তোমার এবং আমার জন্যে অ্যাপ্লাই হয় না, আমার জন্যে বা তোমার জন্য এই নিয়মগুলো নয়, সেটাই বলতে চাইছে। বলছে সাচ রুলস এই রুলসগুলো, এই ধরনের নিয়মগুলো, এরকম নিয়মগুলো ডু নট অ্যাপ্লাই হয় না তোমার কাছে এবং আমার কাছে, বা তোমার জন্য বা আমার জন্য বা তোমার কাছে আমার কাছে এই নিয়মগুলো খাটবে না, আমাদের জন্য এই সমস্ত নিয়মগুলো নয়। এবার দেখো টু প্রিপোজিশনের পরে একটু আগে যেমন বললাম অ্যাজ বা দেনের পরে কি বললাম, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, দে বসবে, আই বসবে, হি বসবে, শি বসবে, বললাম তো। তাহলে অ্যাজ বা দেনের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, ঠিক যেমনটা বি ভার্ব কোনগুলো, ভেরি ইম্পর্টেন্ট, সব কিন্তু নোট ডাউন করে নেবে। এম ইজ আর কি আছে, ওয়াজ ওয়্যার, এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো বি ভার্ব। তাহলে বি ভার্বের পরেও কিন্তু প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে, ঠিক আছে। ইট ইজ হি, ইট ওয়াজ হিম বলবো না কোনো সময়, ইট ওয়াজ হিম বলবো না, এটা ছিল সে, ইট ওয়াজ হি বলবো, ইট ওয়াজ শি বলবো, ঠিক আছে। ইট ওয়াজ দে বলবো, দে, ক্লিয়ার। ইট ওয়াজ আই বলবো। তাহলে বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, অ্যাজ বা দেনের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, আর একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো প্রিপোজিশনের পরে প্রোনাউনের সাবজেক্টিভ নয় অবজেক্টিভ ফর্ম বসবে। প্রিপোজিশনের পরে অ্যাজ বা দেনের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, অ্যাজ বা দেনের পরে, আর বি ভার্ব যে কোনো বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, ক্লিয়ার। কিন্তু প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে, প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। তাহলে দেখো ইউ তো সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম সেম একই, ইউই হয়, ইউ এর কোনো চেঞ্জ নেই, কিন্তু আই তো সাবজেক্ট, এটা মি হবে, মি, ক্লিয়ার। টু প্রিপোজিশনের পরে প্রোনাউন এসছে আইটা আই হবে না, মি হয়ে যাবে, কারণ কি প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়। সাচ রুলস ডু নট অ্যাপ্লাই টু ইউ অ্যান্ড মি হবে, ইউ অ্যান্ড মি, ক্লিয়ার। তাহলে আইটা এখানে মি হচ্ছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর নিয়ম তোমরা পেয়ে যাচ্ছ, প্রচুর গ্রামার তোমরা জানছো, এগুলো কিন্তু সব তোমরা নোট ডাউন করে রাখবে। হ্যাঁ, এবার কি বলছে নেক্সট 366 কি বলছে, 366 বলছে টিচার রিপিটেডলি ওয়ার্নড, বলছে শিক্ষকরা অনবরতভাবে বারংবারভাবে সাবধান করেছিল দ্য স্টুডেন্টস ছাত্রদেরকে নট মেক এ নয়েজ, মানে না করতে বলেছিল। নটের পরে একটা টু দিতে হয়, নট টু, আমরা ইম্পারেটিভ
সেন্টেন্সের ন্যারেশন করেছিলাম, যারা দেখোনি তাদেরকে আমি আবারও বলবো, প্লে লিস্ট করে দিয়েছি ন্যারেশনের আলাদা একটা সুন্দর ক্লাস করেছি আমরা 1.5 ঘন্টার, পুরো ফুল ন্যারেশন। ওই ক্লাসটা দেখলে তোমাদের কোনো প্রবলেম থাকবে না, এটা আমার বিশ্বাস, ঠিক আছে? কোনো প্রবলেম থাকবে না। 5 রকম 7 রকম ন্যারেশন নিয়ে আমরা আলোচনা করেছি, তো ডিটেলস পুরোপুরি ফুল ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত প্রবলেম সমাধান হয়ে যাবে তোমার ন্যারেশনের ওই ভিডিওটা কিন্তু ওই ক্লাসটা তোমার দেখলে। তো প্লে লিস্টে সুন্দর করে আমি আলাদা করে নাম দিয়ে রেখেছি, পিএসসি ক্লার্কশিপ ন্যারেশন বলে, দেখলে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু তোমার ন্যারেশনের কোনো প্রবলেম আর থাকবে না। তো আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করেছি, আমি ধরো বললাম হি সেইড টু মি, সে আমাকে বলেছিল যে কাম হিয়ার, আচ্ছা কাম হিয়ার, সে আমাকে বলেছিল ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। ক্লিয়ার? তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, ওপেন দ্য ডোর, শাট দ্য ডোর, ওপেন ইউর বুক, ঠিক আছে? টেক অফ ইউর শার্ট, তোমার জামাটা খোলো। এই রকম ক্ষেত্রে আমরা ভার্ব দিয়ে বাক্য শুরু হলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলি। ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম কি? এই সেইড টু উঠে গিয়ে সেইড টুর জায়গায় রিকোয়েস্টেড, অনুরোধ হলে রিকোয়েস্টেড, অর্ডার হলে আদেশ, উপদেশ হলে অ্যাডভাইসড বসবে, ঠিক আছে? আর মাঝখানে এই কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে টু বসবে, টু। তাহলে বাক্যটা কী হবে ভালো করে বোঝো। এই বাক্যটাকে আমি মনে করলাম সে আমাকে আদেশ করেছিল, তো এই সেইড টু তুলে দিয়ে অর্ডার করবো, হি অর্ডার্ড। এবার মি বসে যাবে, হি অর্ডার্ড মি, আর এখানে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কী করবো, টু। টুর পরে ভার্বের ফার্স্ট ফর্ম, টু ওপেন দ্য ডোর। ক্লিয়ার? এবার এখানে যদি ওপেন দ্য ডোর না থাকে, যদি বলতো যে ডোন্ট ওপেন দ্য ডোর, ডোন্ট, তাহলে কি হতো, এই টুর আগে একটা নট দিয়ে দিতাম, নট টু ওপেন দ্য ডোর। হি সেইড টু মি ডোন্ট ওপেন দ্য ডোর, হি অর্ডার্ড মি নট টু ওপেন দ্য ডোর। আর শুধু ওপেন দ্য ডোর থাকলে কোনো নট আনতে হবে না, শুধু টু দিলেই হয়ে যাবে, হি অর্ডার্ড মি টু ওপেন দ্য ডোর। আর ডু নট থাকলে নট টু ওপেন দ্য ডোর। তাহলে ঠিক সেরকম দেখো, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। দ্য টিচার রিপিটেডলি ওয়ার্ন দ্য স্টুডেন্ট, বারংবার শিক্ষক মশাই সতর্ক করেছিল ছাত্রদেরকে, নটের পরে টু, ডোন্ট ছিল বাক্যটা, নট টু মেক আ নয়েজ, ঠিক আছে? বাক্যটা ছিল কি, ডোন্ট, বাক্যটা ছিল ডাইরেক্ট স্পিচে এরকম, ডোন্ট মেক এ নয়েজ, ডোন্ট মেক এ নয়েজ, বাক্যটা এরকম ছিল, ডোন্ট মেক আ নয়েজ, ঠিক আছে? এইরকম ইনভার্টেড কমার মধ্যে ছিল। এবার বা লাস্টে তো প্রথমের দিকে ওয়ার্ন দ্য স্টুডেন্টস, এবার এই ডু নটের জন্য আমাদের কি হবে, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে নট, ডু নটের জন্য নট, তারপরে ইম্পারেটিভ বলে মাঝখানে টু, ভার্ব থেকে যা আছে লিখে দেবো, নট টু মেক আ নয়েজ। ক্লিয়ার? ঠিক সেরকম, তাহলে নট এখানে দিয়েছে, টুটা দেওয়া নেই। দ্য টিচার রিপিটেডলি ওয়ার্ন দ্য স্টুডেন্টস নট টু মেক আ নয়েজ, শব্দ করতে বারণ করেছিল, বাট দ্য স্টুডেন্টস ডিড নট ওবে, কিন্তু ছাত্ররা ডিড নট, শোনেনি, মান্য করেনি, ঠিক আছে? শিক্ষকের কোনো কথাই শোনেনি। এবার চলো নেক্সট কী বলছে দেখো, 367 কী বলছে, 367 আমরা দেখে নেব। হ্যাঁ 367 কী বলছে কিন্তু আমরা দেখবো। বলছে 367 বলছে টিচিং ইন দি স্কুল, বলছে টিচিং মানে কি, শেখানো। হ্যাঁ, তাহলে শেখানো, টিচিংটা, এই স্কুলের টিচিং পদ্ধতিটা উড সার্টেনলি ইমপ্রুভ করতো। দেখো উড দিয়েছে মানে অতীতকালের কথা বলছে, করতে পারতো বা করতো। ইফ, যদি, ইট হ্যাড লেস বয়েজ, যদি অনেক কম বালক থাকতো, ঠিক আছে? হ্যাঁ গেল, যদি ইট হ্যাড, মানে ইট বলতে এই স্কুলটায় হ্যাড থাকতো, অতীতকাল, দেখো হ্যাড পাস্ট টেন্স, উড পাস্ট টেন্স, ঠিক আছে? তাহলে বলছে কি টিচিং ইন দি স্কুল, এই স্কুলের টিচিং পদ্ধতিটা, শিক্ষণ পদ্ধতিটা, একদম একটা লার্নিং, LEARNING, লার্নিং মানে হচ্ছে শিখন মানে যারা শেখে, ঠিক আছে? শিখন, আর যারা শেখায় তাকে টিচ করে, টিচ বললে শিক্ষণ হবে, শিক্ষণ আর শিক্ষণ। ক্লিয়ার? মধ্যাহ্ন। তো এত কিছু বাংলা শেখার দরকার নেই আমাদের, টিচ মানে আমরা বুঝি যে টিচার আমাদেরকে যেটা করায় সেটা হচ্ছে টিচিং। ক্লিয়ার? হ্যাঁ, টিচার যেটা আমাদের করা হচ্ছে সেটা হচ্ছে টিচ করছে, তাই বলছে টিচিং, শেখানো বিষয়টা এই কলেজে বা এই স্কুলে উড সার্টেনলি, নিশ্চিতভাবে ইমপ্রুভ হতে পারতো, ইফ, যদি, ইট হ্যাড লেস বয়েজ, লেস মানে কি কম, দেখো লিটল, আচ্ছা হ্যাঁ লিটল, LITTLE, লিটল মানে হচ্ছে কম, আর লিটল হচ্ছে পজিটিভ ডিগ্রি, POSITIVE, পজিটিভ ডিগ্রি, লিটলের কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেস। ক্লিয়ার? এবার এই লিটল শব্দটা কোথায় বসে, আনকাউন্টেবল নাউনের আগে, লিটল ওয়াটার, লিটল মিল্ক, MILK। ক্লিয়ার হয়ে গেল? তাহলে লেসটাও আনকাউন্টেবল নাউনের আগে বসবে, লিটল
পজিটিভ ডিগ্রি তার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে লেস, লিটল কার আগে বসে? আনকাউন্টেবল নাউনের আগে বসে লিটল ওয়াটার, লিটল মিল্ক, তাহলে লেসটা কম্পারেটিভ ডিগ্রি, লেসও কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে বসবে। এবার বিষয়টা হচ্ছে বয়েজ, বালক বলেছে, বালক তো আনকাউন্টেবল নয়, কাউন্টেবল, তাহলে তার আগে লেস বসবে না, তার আগে কি বসবে? ফিউ আর। ক্লিয়ার? কম্পারেটিভ করতে হবে, ফিউ আর বয়েজ হবে। ভালো করে গেসটা বুঝে গেলে নিশ্চয়ই। তাহলে লেস আনকাউন্টেবল নাউনের আগে বসে, বয়েজ তো কাউন্টেবল, তাহলে আগে লেস বসবে না, আগে কি বসবে? ফিউয়ার। তাহলে ইফ ইট হ্যাড ফিউয়ার বয়েজ, যদি স্কুলে অনেক কম ছাত্র থাকতো, ইন অল দ্য হায়ার ক্লাসেস, উচ্চ ক্লাসগুলোতে, তাহলে কিন্তু এই স্কুলের টিচিং পদ্ধতিটা নিশ্চিতভাবে ইমপ্রুভ করতো। ক্লিয়ার? তাহলে লেসটা উঠে ফিউয়ার হবে, ফিউয়ার। ক্লিয়ার? মানে এখন অনেক বেশি মাত্রায় আছে। এখানে কম্প্যারেটিভ ডিগ্রি কেন ইউজ করছি? তোমাদের মনে হতে পারে যে এখানে আমরা কম্প্যারেটিভ ডিগ্রি কেন ইউজ করছি। অবশ্যই কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করবো, কারণ তুলনা বলেছে, কারণ স্কুলে এখন বর্তমানে কিন্তু বেশি সংখ্যক ছাত্র আছে, বলছে যদি কম থাকতো, আছে বলেই তুলনা করেছে, যে এখনের সঙ্গে আগের তুলনা করেছে, যে যদি কম থাকতো, নিশ্চয়ই কম ছিল না, বেশি ছিল, সেই কারণেই বলছে যদি কম থাকতো তাহলে টিচিং প্রসেসটা স্কুলে কিন্তু ইমপ্রুভ হতো। ক্লিয়ার? তাহলে লেস হবে না, ফিউয়ার হবে, যেহেতু কাউন্টেবল নাউন। নেক্সট চলো, 368 কি বলছে দেখো, 368 প্রত্যেকটা জিনিস কিন্তু নোট ডাউন করে নেবে। ইন সাম ওয়েজ, হ্যাঁ কিছু দিক থেকে দ্য দিওয়ালি ফেস্টিভ্যাল, এখান থেকে বলে দিই, কোনো ফেস্টিভ্যালের নাম বললে, রিলিজিয়াস ফেস্টিভ্যাল, কোনো রিলিজিয়াস ধার্মিক কোনো ফেস্টিভ্যাল, উৎসবের নাম বললে তার আগে আর্টিকেল, কোনো সময় দা দেবো না, দা দুর্গা পূজা, দা মহরম বলবো না, দা দিওয়ালি, ঠিক আছে, দা ক্রিসমাস বলবো না, শুধু ফেস্টিভ্যালটার নাম দেবো, দিওয়ালি ফেস্টিভ্যাল, দা কিন্তু দেবো না। ফেস্টিভ্যালের আগে দা বসবে না, কোনো সাবজেক্ট বললে তার আগে দা বসবে না, দা ম্যাথমেটিক্স, দা বেঙ্গলি, দা ইংলিশ বসবে না। আর নর্মাল কোনো দেশের নামের আগে দা বসবে না, আগের ক্লাসে বলেছিলাম, যদি না দেশটা যুক্তরাষ্ট্র হয় এবং দেশের মধ্যে ইউনাইটেড নেশনস রিপাবলিক থাকে, ঠিক আছে, এবং দেশের নামের লাস্টে প্লুরাল থাকে, ফিলিপিন্স, নেদারল্যান্ডস, এরকম যুক্তরাষ্ট্র থাকলে লাস্টে এস থাকলে তাহলে দা হবে। তাছাড়া নর্মাল দেশের নামের আগে কিন্তু দা হয় না, রিলিজিয়াস ফেস্টিভ্যালের আগে দা হবে না, সাবজেক্টের নাম বললে তার আগে কিন্তু দা হবে না। ক্লিয়ার? তাহলে এখানে দিওয়ালি ফেস্টিভ্যালের আগে দা হবে না। এবার মিনিংটা আমরা বুঝে নিই। বলছে কি ইন সাম ওয়েজ, অনেক দিক থেকে বা কিছু দিক থেকে দিওয়ালি ফেস্টিভ্যাল করেসপন্ডস মানে মিল থাকা, করেসপন্ড মানে মিল থাকে। দেখো দিওয়ালি ফেস্টিভ্যাল থার্ড পারসন সিঙ্গুলার বলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস দিয়েছে, করেসপন্ডস রেখেছে। করেসপন্ড মানে মিল হয়, করেসপন্ডসের পরে উইথ, দেখো করেসপন্ডসের পরে উইথও হয়, করেসপন্ডসের পরে টুও হয়, উইথ, করেসপন্ডস উইথ, করেসপন্ডস টু। কোথায় হয়? যখন সমজাতীয় বলবে, সমজাতীয় কিছুর মধ্যে তুলনা করা বলবে তখন করেসপন্ডস উইথ হবে, এবং সমজাতীয় না হয়ে ভিন্ন জাতীয় হলে তখন কিন্তু করেসপন্ডস উইথ হবে। ক্লিয়ার? মানে দিওয়ালি ফেস্টিভ্যাল সঙ্গে ক্রিসমাসের সঙ্গে তুলনা করছে, দেখো ভিন্ন জাতীয়, তাহলে সেই কারণে টু দেয়নি, উইথ দিয়েছে। তো ক্লিয়ার হয়ে গেল, ইন সাম ওয়েজ কিছু দিক থেকে দিওয়ালি ফেস্টিভ্যাল করেসপন্ডস উইথ ক্রিসমাস, ক্রিসমাসের সঙ্গে এক হয়, মিল হয়, উইচ ইজ যে অনুষ্ঠানটা, যে ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয় উইথ এনথিউজিয়াজম, অনেক উৎসাহের সঙ্গে, বাই দ্য খ্রিস্টিয়ানদের দ্বারা অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবী জুড়ে। কোন ফেস্টিভ্যালটার কথা বলেছে? দিওয়ালি ফেস্টিভ্যালের কথা কিন্তু এখানে বলা হয়েছে। আর একবার ভালো করে পড়ো, ইন সাম ওয়েজ কিছু দিক থেকে দিওয়ালি ফেস্টিভ্যাল করেসপন্ডস উইথ ক্রিসমাস, ক্রিসমাসের সাথে কিন্তু একটা মিল আছে, হুইচ মানে যেটা বলতে এখানে দিওয়ালি ফেস্টিভ্যালের কথা বলেছে, যেটা ইজ সেলিব্রেটেড উইথ এনথিউজিয়াজম বাই দ্য খ্রিস্টিয়ানসদের দ্বারা। আচ্ছা, এখানে যেটা বলতে দিওয়ালি বলছে না, এখানে যেটা বলতে ক্রিসমাস বলছে, ঠিক আছে, আমি একটু ভুল বললাম। যেটা বলতে এখানে কাকে বলেছে? এখানে কিন্তু ক্রিসমাসকে বলেছে, ক্রিসমাস, যেটা মানে ক্রিসমাস, ক্রিসমাসের পরে হুইচ রয়েছে, তাহলে হুইচ ক্রিসমাসকেই বলছে, যেটা মানে ক্রিসমাসটা ইজ সেলিব্রেট করা হয় উইথ এনথিউজিয়াজম, আনন্দের সঙ্গে, বাই খ্রিস্টিয়ানদের দ্বারা অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে, ঠিক আছে। মানে আমরা যেমন বাঙালিরা বা হিন্দুরা দিওয়ালি ফেস্টিভ্যাল উদযাপন করে থাকি যেখানেই থাকি না কেন, ঠিক সেরকম খ্রিস্টিয়ানরাও কি করে, একই রকমভাবে এই ক্রিসমাসটাকেও কিন্তু সেলিব্রেট করে থাকে সারা পৃথিবী জুড়ে। তাই বলছে একটা মিল আছে ক্রিসমাসের সঙ্গে দিওয়ালি ফেস্টিভ্যালের। তো ইররটা আমরা পেয়ে গেলাম, ভেরি ইম্পর্টেন্ট ইরর, কোনো রিলিজিয়াস ফেস্টিভ্যাল আগে কিন্তু দা বসবে না। নেক্সট কোয়েশ্চেন কি বলতে দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে 369 কি বলছে? হি ওয়েন্ট অন কমিটিং ক্রাইম আফটার ক্রাইম, সে ওয়েন্ট অন, গো অন মানে চলতে থাকা, সে একভাবে চালাচ্ছিল, কমিট করা, কোনো অপরাধমূলক কাজ করলে আমরা কমিট বলি, কোনো অপরাধমূলক কাজ বললে আমরা ডু বলবো না, হি ডিড এ ক্রাইম না, হি কমিটেড আ ক্রাইম। তাহলে অপরাধমূলক কাজ বললে আমরা এই ভার্বটাকে ইউজ করতেই হবে, ঠিক আছে। যেমন সত্যি কথা বললে স্পিক দ্য ট্রুথ, সত্যি কথার সঙ্গে আমরা স্পিক কথাটা ইউজ করতে হবে, আর মিথ্যা কথা বললে টেল ইউজ করতে হবে, টেল, আর মিস্টেক বললে মেক ইউজ করতে হবে, মেক মিস্টেকস। ক্লিয়ার? তাহলে সত্যি কথা বললে
স্পিক ট্রুথের সঙ্গে, মিথ্যা বললে লাইয়ের সঙ্গে টেল যাবে, মিস্টেক বললে মেক হবে, আর কোনো ক্রাইম করলে কমিট শব্দটা কিন্তু আমাদেরকে বসাতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। মেক মিস্টেকস, স্পিক দ্য ট্রুথ, টেল এ লাই, আর কমিটেড বা কমিট ক্রাইম। ক্লিয়ার? তাহলে হি ওয়েন্ট অন, সে একভাবে চালাচ্ছিল, করছিল, ক্রাইম আফটার ক্রাইম মানে একটার পরে একটা অপরাধ করছিল, বাট ইনস্পাইট অফ মাই বেস্ট এফোর্টস। ইনস্পাইট অফের মানে কি? ইনস্পাইট অফ একটা ফ্রেজ যার মানে হচ্ছে সত্ত্বেও, ইনস্পাইটের পরে অফ বসে, আর ডেসপাইটও সেম মিনিং, DESPITE, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও, ডেসপাইটের পরে অফ বসবে না, ইনস্পাইটের পরে অফ বসে, মিনিং কিন্তু সেম, মিনিং হচ্ছে সত্ত্বেও। ক্লিয়ার? তাহলে ইনস্পাইট অফ মাই বেস্ট এফোর্টস, আমার পুরো সম্পূর্ণ প্রচেষ্টা ছাড়াও, আই কুড নট প্রিভেন্ট হিম, আমি তাকে প্রিভেন্ট করতে পারিনি, আমি তাকে ঠেকিয়ে রাখতে পারিনি, ডুইং সো, ক্রাইম অপরাধ করার থেকে। কিছু কিছু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আছে যার পরে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রম বসে, যেমন মাথায় রাখতে হবে প্রিভেন্ট, প্রিভেন্ট ফ্রম, প্রিভেন্টের পরে ফ্রম হবে, অ্যাবস্টেইন সংযত করে রাখা, ওয়ার্ডগুলো লিখে নেবে, অ্যাবস্টেইনের পরে ফ্রম বসে, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন বিরত থাকা, রিফ্রেইন মানে হচ্ছে বিরত থাকা, REFRAIN, রিফ্রেইন ফ্রম, প্রিভেন্ট ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেইন ফ্রম, প্রোহিবিট ফ্রম, প্রোহিবিট নিষিদ্ধ করা, PROHIBIT, প্রোহিবিট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, PREVENT, প্রিভেন্ট ফ্রম। ঠিক আছে তো? ডিবার, DEBAR, ডিবার মানেও থামিয়ে রাখা, ডিবার এরপরে ফ্রম হবে, ডিসুয়েড কাউকে বুঝিয়ে শুনিয়ে কোনো কাজ করার থেকে বিরত রাখা, ডিসুয়েড, DISSUADE, ডিসুয়েড এরপরে ফ্রম হবে। আর দেখো এই সমস্ত ওয়ার্ড প্রিভেন্ট, অ্যাবস্টেইন, রিফ্রেইন, প্রোহিবিট, প্রিভেন্ট, ডিবার, ডিসুয়েড এরপরে ফ্রম, আর ফ্রম হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কোনো ভার্ব আসলে তার কিন্তু ING ফর্ম হয়, এটা মাথায় রাখবে। ক্লিয়ার? তাহলে এখানে কি বলেছে দেখো, হি ওয়েন্ট অন কমিটিং ক্রাইম আফটার ক্রাইম, একের পর এক সে অপরাধ করে যাচ্ছিল, বাট ইনস্পাইট অফ মাই বেস্ট এফোর্টস, আমার সব থেকে ভালো এফোর্ট সত্ত্বেও, আই কুড নট প্রিভেন্ট, আমি তাকে প্রিভেন্ট শব্দটা এসে গেল, আমি তাকে প্রিভেন্ট করতে পারিনি, আমি তাকে থামাতে পারিনি, তাকে এখানে টুটা কী হবে? ফ্রম, প্রিভেন্টের পরে ফ্রম বসে অ্যাপ্রোপ্রিয়েট, আর ডু ভার্ব, ডুটা ডুইং হবে, আই কুড নট প্রিভেন্ট হিম ফ্রম ডুইং সো, অপরাধ করার থেকে তাকে কিন্তু থামিয়ে রাখতে পারিনি। ক্লিয়ার? এবার নেক্সট কোয়েশ্চেনে চলো। 370 কি বলছে দেখবো আমরা। 370 বলছে দ্য পপুলেশন অফ কলকাতা, ভালো করে বোঝো, আগের দিনও পেয়েছি আমরা, দ্য পপুলেশন অফ কলকাতা, কলকাতার সঙ্গে তুলনা করেনি কিন্তু, কলকাতার পপুলেশন, অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে পপুলেশন। ঠিক আছে? জনসংখ্যা বলেছে, তাহলে দ্য পপুলেশন অফ কলকাতা, কলকাতার জনসংখ্যা ইজ গ্রেটার, কম্পারেটিভ ডিগ্রি দেখো এখানে দেন, কম্পারেটিভ ডিগ্রিতে আমরা দেন ইউজ করি, গ্রেটার, গ্রেটেস্ট, গ্রেট, GREAT, গ্রেট মানে বিরাট, পজিটিভ ডিগ্রি, গ্রেটার হচ্ছে কম্পারেটিভ, আর EST থাকলে গ্রেটেস্ট সেটা হবে সুপারলেটিভ ডিগ্রি, গ্রেটেস্ট, GREATEST, EST দিলে সুপারলেটিভ হয়ে যায়। ঠিক আছে? তাহলে এখানে ইয়ার আছে কম্পারেটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিতে দেন বসে। এবার বিষয়টা দেখো কি বলছে, দ্য পপুলেশন অফ কলকাতা ইজ গ্রেটার, অনেক বেশি, দেন দিল্লি, দিল্লির থেকে না কিন্তু, দিল্লির পপুলেশনের থেকে, তুলনাটা সমজাতির মধ্যে হবে। যেমন আগের দিনই আমি কি বললাম, আমি বললাম মাই শার্ট, SHIRT, মাই শার্ট ইজ মোর, মাই শার্ট ইজ মোর বিউটিফুল, BEAUTIFUL, ভালো করে বলছো, মাই শার্ট আমার জামার সঙ্গে তুলনা করছে কিন্তু, মাই শার্ট ইজ মোর বিউটিফুল দেন আমিনুর, AMINUR, কখনো বলবো না আমিনুরের সঙ্গে আমার জামার তুলনা হচ্ছে না, আমার জামার সঙ্গে আমিনুরের জামার তুলনা হচ্ছে। তাহলে মাই শার্ট ইজ মোর বিউটিফুল দেন আমিনুর হবে না, আমিনুরের সঙ্গে একটা অ্যাপোস্ট্রফি এস দাও, আমিনুরস বা দ্যাট অফ, আগের দিনই বলেছিলাম একটা জামা, তাহলে দ্যাট অফ আমিনুর, দ্যাট অফ আমিনুর, একের বেশি হলে দ্যাট অফটা দোজ অফ বলবো। তাহলে মাই শার্ট ইজ মোর বিউটিফুল দেন আমিনুরস বা কি বলবো, দ্যাট অফ আমিনুর, একের বেশি হলে শার্টস যদি থাকতো এখানে তাহলে দোজ অফ আমিনুর বলতাম। তাহলে এখানে দেখো শুধু দিল্লি হবে না, কি হবে, দ্যাট অফ দিল্লি, দ্যাট অফ দিল্লি, অলদো দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া, যদিও দিল্লি হয় ভারতের রাজধানী। কি বলছে ভালো করে বুঝে নাও, আমার একবার দেখে নাও, তাহলে দ্যাট অফ হবে। দ্য পপুলেশন অফ কলকাতা, কলকাতার পপুলেশন ইজ গ্রেটার, অনেক বেশি, দেন দিল্লি না, দেন দ্যাট অফ দিল্লি। ঠিক আছে? দিল্লির সঙ্গে তুলনা করে নি, দিল্লির পপুলেশনের সঙ্গে, জনসংখ্যার সঙ্গে তুলনা হয়েছে। ঠিক আছে? তুলনাটা লজিক্যাল হবে। তাহলে দেন দ্যাট অফ দিল্লি, অলদো যদিও দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে দিল্লির সঙ্গে কলকাতার জনসংখ্যার তুলনা হবে না, দিল্লির জনসংখ্যার সঙ্গে কলকাতার জনসংখ্যার তুলনা হবে। নেক্সট
371 কি বলেছে দেখো, 371 বলছে যে দ্য পুলিশ কিন্তু এটা একটা জাতি, কিন্তু প্লুরাল, দ্য পুলিশ প্লুরাল, তাহলে সাবজেক্ট প্লুরাল হলে ভার্বটাও প্লুরাল হবে, হ্যাজটা হ্যাভ হবে। দ্য পুলিশ অলওয়েজ, সবসময় কিন্তু প্লুরাল, তাহলে দ্য পুলিশের পরে কিন্তু প্লুরাল ভার্ব বসবে। হ্যাজ একজনের পরে হ্যাজ বসে, তাহলে হ্যাজ হবে না হ্যাভ হবে। দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড, পুলিশ অ্যারেস্ট করেছে। আর কি আছে দেখো, এরকম সেম সাবজেক্ট কি আছে, দ্য পুওর বললে কিন্তু পুরো জাতিকে বলবে, প্লুরাল হ্যাভ হবে। দ্য রিচ মানে হচ্ছে বড় লোক, জাতিকে বলছে, এটাও কিন্তু প্লুরাল, এরপরে ভার্ব কিন্তু প্লুরাল হবে, আর হবে হ্যাভের মধ্যে হ্যাভ বসবে। ক্লিয়ার? দ্য পুলিশ হ্যাজ অ্যারেস্টেড নয়, হ্যাভ অ্যারেস্টেড 4 স্মাগলার্স, ঠিক আছে, পাচারকারীকে, স্মাগলারদেরকে, 4 জন স্মাগলারদেরকে অ্যারেস্ট করেছে ইন মুম্বাই অ্যান্ড দিল্লিতে। ক্লিয়ার? তাহলে হ্যাজটা হ্যাভ। এবার নেক্সট চলো, 372 কি বলেছে দেখো, 372 যেটা আমাদেরকে বলেছে, স্কেয়ার্সলি উই হ্যাড লেফট দ্য হোটেল হোয়েন। আমরা আগের দিনে আলোচনা করেছিলাম SCARCELY, স্কেয়ার্সলি, আর কি হবে হার্ডলি, HARDLY, হার্ডলি, এর মানে হচ্ছে কি যেই না, অ্যাডভার্ব। তাহলে স্কেয়ার্সলি হার্ডলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে আমরা বলেছিলাম কি হোয়েন বসে, তাহলে এখানে হোয়েন আছে, ঠিক আছে। আর নো সুনার দিয়ে বাক্য শুরু হলে নো সুনার, এই সেম বাক্য নো সুনার দিয়ে শুরু হলে বাক্যের মাঝখানে হোয়েনের জায়গায় কিন্তু দেন হয়ে যাবে। এবার নিয়মটা কি, নিয়মটা হচ্ছে স্কেয়ার্সলি, হার্ডলি, নো সুনার, রেয়ারলি মানে বিরলভাবে, সেলডম মানে কদাচিৎ, সেলডম, এই সমস্ত অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলে আমাদের নর্মাল যে ওয়ার্ড সাবজেক্টের পরে ভার্ব বসে, এই ওয়ার্ডটা চেঞ্জ হয়ে গিয়ে আগে ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, মানে আগে হেল্পিং ভার্ব তারপরে সাবজেক্ট। তাহলে কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলে বিশেষ করে তুমি কমনলি এই অ্যাডভার্বগুলোই পাবে, স্কেয়ার্সলি, হার্ডলি, নো সুনার, সেলডম, রেয়ারলি, ঠিক আছে, যেমন এরকম অ্যাডভার্বগুলো পাবে। তাহলে সেই অ্যাডভার্বগুলোতে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব, হ্যাড আগে হবে, সাবজেক্ট উই পরে যাবে। তাহলে কি হবে, স্কেয়ার্সলি হ্যাড উই লেফট দ্য হোটেল ওয়েন দ্য থান্ডারস্টর্ম বার্স্ট ওভার আওয়ার হেডস। তখন কি হয়েছিল, বজ্রবিদ্যুৎ ফেটে পড়েছিল আমাদের মাথার উপরে, মানে বৃষ্টি শুরু হয়েছিল, বিশাল বিদ্যুৎ চমকাচ্ছিল। ক্লিয়ার? তাহলে নিয়মটা হচ্ছে এই অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজের পরে আগে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, হ্যাড আগে উই পরে। নেক্সট 373 কি বলছে দেখো, 373, আর মাথায় রাখবে নো সুনার দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে দেন, আর হার্ডলি, স্কেয়ার্সলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে ভেন। তাহলে এখানে ভেন ছিল। এবার নেক্সট 373 কি বলতে দেখো, হার ক্লোথস ওয়্যার, তার জামা কাপড়গুলো ওয়্যার স্প্যাটার্ড মানে ছিটিয়ে নোংরা করা, কোনো কিছু দিয়ে, কোনো নোংরা, বিশেষ করে কাদা জল ছেটানো, ঠিক আছে, তো ছিটিয়ে নোংরা করা, ছিটানো, স্প্যাটার মানে ছিটানো কোনো কিছু দিয়ে। আর স্প্যাটার্ডের পরে যে জিনিসটা দিয়ে ছেটাবো তার আগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথই বসবে, স্প্যাটার্ড উইথ মাড, স্প্যাটার্ড উইথ মাড, স্প্যাটার্ড উইথ ওয়াটার, ঠিক আছে, স্প্যাটার্ডের পরে উইথ বসবে, উইথ ডাস্ট, ঠিক আছে। তাহলে হার ক্লোথস ওয়্যার স্প্যাটার্ড বাই মাড, না বাই না, উইথ মাড হচ্ছে একটা মনে করো ম্যাটেরিয়াল, তাহলে কোনো কিছু দিয়ে বললে উইথ হবে, ঠিক আছে। মানুষের দ্বারা বললে তখন কিন্তু বাই হতো, কোনো কাজ মানুষের দ্বারা করা হয় তখন হবে বাই, ঠিক আছে। কোনো ম্যাটেরিয়াল বললে, কোনো টুল বললে দিয়ে বোঝালে কিন্তু উইথ হবে, আর স্প্যাটার্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট উইথ। ক্লিয়ার? তাহলে হার ক্লোথস, তার জামা কাপড়গুলো ওয়্যার স্প্যাটার্ড ছিটিয়ে নোংরা হয়েছিল, কিসের দ্বারা, কি ছিটিয়ে নোংরা করা হয়েছিল, মাড, কাদা দিয়ে। ক্লিয়ার? তাহলে উইথ হবে বাইয়ের জায়গায়, প্রিপোজিশন রিলেটেড ইরর, স্প্যাটার্ড উইথ মাড, মাথা রাখবে, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড কিন্তু স্প্যাটার্ড। নেক্সট কি বলছে দেখো, 374 যেটা বলছে আমাদের সেটা হচ্ছে কি, শি উইল নট বিলিভ, সে বিশ্বাস করবে না, ইউ তোমাকে, শি উইল নট বিলিভ, সে বিশ্বাস করবে না, ইউ আর ব্যাক, তুমি ফিরে এসেছো, এটা সে বিশ্বাস করবে না, ঠিক আছে। তো টিল, যতক্ষণ না পর্যন্ত শি সিস ইউ, তোমাকে সে দেখতে পায়, যতক্ষণ না পর্যন্ত সে তোমাকে দেখতে পায় সে কিন্তু বিশ্বাস করবে না। তো যতক্ষণ না বললে আনটিল হয় আমাদের, টিল মানে পর্যন্ত, আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত, আর আনলেস মানে কিন্তু যদি না। আনলেস আর আনটিল নিয়ে আমরা গুলিয়ে ফেলি। আনলেস কখন হবে, যখন একটা শর্ত বলবে, কন্ডিশন বলবে, কন্ডিশন, CONDITION, কন্ডিশন। আই শ্যাল নট গো, আই শ্যাল নট গো, আমি যাব না যদি তুমি না আসো, আনলেস যদি না, ইউ কাম, COME, কাম। তাহলে এখানে শর্ত বলছে, এখানে আনলেস হবে, অনেক আমরা গুলিয়ে ফেলি, কোথায় আনলেস বসবে, কোথায় কিন্তু আনটিল বসবে। শর্তের ক্ষেত্রে আনলেস মানে যদি না, আর আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। এখানে সময় বললে, টাইম বললে কিন্তু আনটিল হবে, টাইম। তাহলে এখানে টাইম বলছে, টিল মানে তো পর্যন্ত, ঠিক আছে। হি উইল নট বিলিভ, সে বিশ্বাস করবে না, ইউ আর ব্যাক, তুমি ফিরে এসেছো, আনটিল যতক্ষণ না পর্যন্ত, শি সিজ ইউ, সে তোমাকে দেখে। আর একটা নিয়ম আগের দিন বলেছিলাম যে টিল আনটিল, কি বলেছিলাম, কন্ডিশনাল বাক্যে এই সমস্ত কনজাংশনগুলোর পরে টিল, আনটিল, আফটার,
বিফোর, আফটার, বিফোর এদের পরে কি হবে? শ্যাল উইল বসবে না, বাক্যের পরের অংশে শ্যাল উইল হবে। দেখো বাক্যের পরের অংশে কিন্তু এখানে শ্যাল উইল আছে, দেখো শি শ্যাল, কিন্তু এর সাথের অংশে কিন্তু শ্যাল উইল নেই, সিম্পল প্রেজেন্ট টেন্স রয়েছে। ঠিক আছে, টিল, আনটিল, আফটার, বিফোর, আনলেস, অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে, এদের পরে ইফ, হোয়েন, WHEN, হোয়েন, এই সমস্ত কনজাংশন দিয়ে বাক্য থাকলে এদের সাথের অংশে কোনো সময় কি হবে না? শ্যাল বা উইল হবে না। কি হবে? সিম্পল প্রেজেন্ট হবে। ভার্বে সিম্পল প্রেজেন্ট মানে ভার্বের ফার্স্ট ফর্ম, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে। তাহলে টিল, আনটিল, আফটার, বিফোর, হোয়েন, ইফ, অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে, অ্যাজ লং অ্যাজ থাকলে এদের সাথের অংশে শ্যাল উইল হবে না, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে, এদের সাথের অংশে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। এই বাক্যগুলো শর্ত সাপেক্ষ বাক্য হয় এই কনজাংশনগুলো দিয়ে। তাহলে এখানেও দেখো শর্ত সাপেক্ষ বাক্য বলছে, শি উইল নট বিলিভ, সে বিশ্বাস করবে না, ইউ আর ব্যাক, তুমি ফিরে এসছো, আনটিল শি সিজ ইউ, দেখো আনটিলের পরে সিজ মানে ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, বাক্যের পরের অংশে শ্যাল উইল রয়েছে। ক্লিয়ার? নেক্সট, তাহলে এখানে টিলটা আনটিল হবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত বলেছে। আর আনটিল কিন্তু সময় বললে হয়, আনলেস কন্ডিশন শর্ত বললে হয়। নেক্সট 375 কি বলছে দেখো, 375 বলছে যে দিস ড্রাগ, এই ওষুধটা, শুড বি টেকেন, নেওয়া উচিত, অনলি উইথ দ্য সুপারভিশন অফ এ ডক্টর, মানে একটা ডাক্তারের তদারকির অধীনে নেওয়া উচিত। তাহলে আন্ডার কারোর অধীনে কোনো কিছু করা বললে প্রিপোজিশন উইথ হয় না, আন্ডার দ্য সুপারভিশন মানে হচ্ছে তদারকি, একটা ডাক্তারের দেখভালের অধীনে বা একটা তদারকিতে সুপারিশের অধীনে গিয়ে কিন্তু তোমাকে এই ড্রাগটা নেওয়া উচিত। তাহলে দিস ড্রাগ শুড বি টেকেন, শুড মোডাল ভার্বের পরে বি দিয়ে মেন ভার্বের থার্ড ফর্ম মানে কিন্তু প্যাসিভ। কারণ কি দেখো লজিক্যালি বুঝে দেখো, ড্রাগ নিজেকে খায় না, ড্রাগ কোনো ওষুধ মানুষের দ্বারা নেওয়া হয়, খাওয়া হয়, সেই কারণে প্যাসিভ। দিস ড্রাগ শুড বি উচিত, টেক করা মানে খাওয়া উচিত, অনলি আন্ডার দ্য সুপারভিশন অফ এ ডক্টর, একটা ডাক্তারের সুপারভিশন তদারকির অধীনে। ক্লিয়ার? তাহলে কারোর অধীনে কোনো কাজ করা বললে প্রিপোজিশন হবে আন্ডার। ঠিক আছে, হ্যাঁ বলি না, দ্য থিফ ইজ আন্ডার দ্য পুলিশ কাস্টাডি, দ্য থিফ ইজ আন্ডার দ্য পুলিশ কাস্টাডি, চোরটি পুলিশের কাস্টাডির আন্ডারে আছে, অধীনে আছে, মানে পুলিশের যে দেখভাল সেই দেখভালের অধীনে আছে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট এবার কি বলছে দেখো 376, 376 কি বলছে দেখো, 376 বলতে ডেসপাইট অফ, একটু আগে আমরা আলোচনা করেছিলাম ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, আর DESPITE ডেসপাইট মানেও সত্ত্বেও, ইনস্পাইটের সঙ্গে অফ বসে কিন্তু ডেসপাইটের সঙ্গে কোনো অফ বসে না, দুটোর মিনিং কিন্তু সেম, সত্ত্বেও। ক্লিয়ার? তাহলে ডেসপাইটের সঙ্গে এখানে অফ বসবে না, ভুল বোঝা গেল। ডেসপাইট আ গুড মনসুন বলছে একটা ভালো বর্ষাকাল হওয়া সত্ত্বেও, দিস ইয়ার এই বছর, দ্য প্রোডাকশন অফ ফুড গ্রেইন দানা শস্যের যে প্রোডাকশান, ঠিক আছে, খাবারের শস্যের যে প্রোডাকশান উৎপাদন ইন দ্য কান্ট্রি, এই কান্ট্রিতে ডিড নট গো আপ, বাড়েনি, বৃদ্ধি পায়নি। তাহলে ভুলটা কোথায়? ডেসপাইটের সঙ্গে অফ বসে না। ঠিক আছে, ভালো বর্ষা সত্ত্বেও কিন্তু খাবারের উৎপাদন বাড়েনি, শস্যের উৎপাদন বৃদ্ধি পায়নি এই বছর এই কান্ট্রিতে। ক্লিয়ার? নেক্সট, তাহলে ডেসপাইটের পরে অফ হয় না। 377 কি বলছে দেখো, 377 কি বলছে, 377 বলছে হার্ডলি, তাহলে হার্ডলি বলেছিলাম আমরা, হার্ডলি HARDLY, হার্ডলি, স্কেয়ার্সলি SCARCELY, স্কেয়ার্সলি একটু আগে বললাম, রেয়ারলি, নো সুনার LY হবে এটা, নো সুনার SOONER, হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, নো সুনার। ঠিক আছে, হার্ডলি, স্কেয়ার্সলি, রেয়ারলি, নো সুনার এগুলো কিন্তু দিলে এগুলো অ্যাডভার্ব। তাহলে এই অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে আগে আমাদের কি হবে? হেল্পিং ভার্ব হবে, তারপর কি হবে? তারপর সাবজেক্ট হবে, হেল্পিং ভার্ব তারপর সাবজেক্ট। ক্লিয়ার? তাহলে এবার বিষয়টা কি বলেছে, বিষয়টা দেখো এখানে অ্যাজ রয়েছে, অ্যাজ তো হবেই না, এখানে হেল্পিং ভার্ব লাগবে। তাহলে হেল্পিং ভার্বটা আমরা এদের পরে হয় হ্যাড দিতে পারি বা ডিডও দিতে পারি। এবার তোমার মনে হতে পারে ডিড হবে না হ্যাড হবে, হ্যাডও তো দিতে পারি। হ্যাড দিলে মেন ভার্বের থার্ড ফর্ম হবে, আর ডিড দিলে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হবে, কারণ ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, আর হ্যাডের পরে মেন ভার্বের থার্ড ফর্ম হয়। পরের ভার্বটা ভালো করে দেখে নাও কোন ফর্মে আছে, স্টেপড আউট ভার্বের থার্ড ফর্ম। তাহলে স্টেপ STEP স্টেপ আউট ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে স্টেপ আউট থাকলে ডিড দিলে হয়ে যেত অ্যাজের জায়গায়, যেহেতু থার্ড ফর্ম তাহলে এখানে হ্যাড দিতে হবে অ্যাজের জায়গায়, হ্যাড। তাহলে হার্ডলি হ্যাড আই স্টেপড আউট অফ মাই হাউস, যেই না আমি আমার বাড়ির বাইরে বেরিয়েছিলাম। দেখো হার্ডলি দিয়ে বাক্য শুরু হলে বাক্যের মাঝখানে হোয়েন বসে, হোয়েন কিন্তু এখানে আছে। ঠিক আছে, হোয়েন আছে। তাহলে হোয়েন আই স সাম পুলিশম্যান কামিং টুয়ার্ডস মাই হাউস, যখন আমি দেখেছিলাম কিছু পুলিশকে
পুলিশম্যান তারা কী করছে, তারা আসছে, কামিং আসছে টুয়ার্ডস মাই হাউস, আমার বাড়ির দিকে। ক্লিয়ার? ওকে, তাহলে ভুল কোথায় আছে, এই অ্যাসটা কিন্তু এখানে হ্যাড হবে, হ্যাড। নেক্সট 378-এ চলে আসো। 378, হার্ডলি স্কেয়াসলি দিয়ে বাক্য শুরু হলে তোমার কিন্তু হেল্পিং ভার্ব হ্যাড বা ডিড দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, নেক্সট কি বলছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য অব প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। কি বলছে, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অব আওয়ার প্রোডাক্টস, আমাদের যে প্রোডাক্টসগুলো আছে সেই প্রোডাক্টসের সব থেকে গুরুত্বপূর্ণ ফিচার হলো, তাহলে আর বলেছে এখানে, আর হবে না ইজ হবে, কারণ প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট, এখানে ফিচার একটা, তাহলে আর হবে না ইজ, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ আমার প্রোডাক্টস, আমাদের প্রোডাক্টস এর গুরুত্বপূর্ণ যে ফিচার সেটা আরটা ইজ হয়, দ্যাট যে দে আর ডেভেলপড ইন হাউস, তারা তৈরি হয়েছে বাড়িতে। ক্লিয়ার? নেক্সট 379 কি বলছে দেখো, 379 বলছে নট অনলি উই স দ্য এডুকেশন মিনিস্টার বাট অলসো দ্য চিফ মিনিস্টার, আমরা শুধুমাত্র শিক্ষামন্ত্রীকে দেখিনি, আমরা মুখ্যমন্ত্রীকেও দেখেছিলাম। একটা জিনিস মাথায় রাখো, যখনই নট অনলি থাকবে, নট অনলি বাট অলসো, যখন নট অনলি বাট অলসো থাকবে, আর কি থাকবে, আইদার অর, EITHER, আইদার অর, নাইদার নর, বা নিদার নর, বা ইদার, তোমরা যাই বলো, নিদার নর, এদের ক্ষেত্রে, এরা নট অনলি বাট অলসো, ইদার অর নিদার নট, যে দুটো ওয়ার্ড WORD, ভালো করে মাথায় রাখো, যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করবে, দুটো ওয়ার্ড, সেই দুটো ওয়ার্ডের একদম গায়ে বসবে, মানে আগেই বসবে। ঠিক আছে, যেমন ধরো আমি বললাম নট অনলি রাম, শুধুমাত্র রাম নয়, বাট অলসো টুটুন, TUTUN, নট অনলি রাম, নট অনলি রাম, রামকে বলেছি, টুটুনকে বলেছি, দেখো রামের আগে নট অনলি, টুটুনের আগে বাট অলসো। ঠিক আছে, নট অনলি রাম বাট অলসো টুটুন। ঠিক আছে, এইরকম যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করবে, তুমি মানে তুমি বাক্য পড়লেই বুঝতে পারবে, এখনই আমরা বাক্য পড়বো বুঝতে পারবো। তাহলে নট অনলি বাট অলসো, নিয়মটা মাথায় রাখো, নট অনলি বাট অলসো, ইদার ওয়ার, নিদার নর, যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করবে তাদের একদম আগেই বসবে, একদম ইমিডিয়েট আগেই। ঠিক আছে, অন্য কোথাও নয়। তাহলে এখানে বাক্যটা পড়ো, দেখো বাক্যটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে। নট অনলি উই স, শুধুমাত্র আমরা, দেখো এখানে কিন্তু উই এর আগে আছে, ভালো করে বোঝো। আর একটা শর্টকাট নিয়ম বলে দিই, বাট অলসো কোন ওয়ার্ডের আগে আছে দেখবে, নট অনলিটাও সেই ওয়ার্ডের আগে বসিয়ে দেবে, নাউনের আগে থাকলে নাউনের আগে বসিয়ে দেবে, ভার্বের আগে থাকলে ভার্বের আগে বসিয়ে দেবে। কি বলছে দেখো, নট অনলি উই স দ্য এডুকেশন মিনিস্টার, বলছে আমরা শুধুমাত্র শিক্ষামন্ত্রীকে দেখেছিলাম তা নয়, বাট অলসো দ্য চিফ মিনিস্টার। দেখো এখানে দুটো ওয়ার্ডকে ডিফাইন করছে, একটা হচ্ছে এডুকেশন মিনিস্টার আর একটা হচ্ছে চিফ মিনিস্টার। চিফ মিনিস্টারের আগে দেখো বাট অলসো আছে, কিন্তু নট অনলি কিন্তু এডুকেশন মিনিস্টারের আগে নেই। তাহলে এই নট অনলিটাকে এখান থেকে তুলে এই সর পরে নিয়ে যেতে হবে। উই স আমরা দেখেছিলাম, নট অনলি এবার দাও, নট অনলি দ্য এডুকেশন মিনিস্টার বাট অলসো দ্য চিফ মিনিস্টার। ক্লিয়ার? এবার বুঝতে পারলে, যে দুটো ওয়ার্ডকে ডিফাইন করবে তার ইমিডিয়েট আগেই বসবে এরা, নট অনলি বাট অলসো, ইদার অর নিদার নর। এবার বিষয়টা হচ্ছে তুমি শর্টকাটে কি করে বুঝবে, দেখবে বাট অলসোটা কোন ওয়ার্ডের আগে আছে, এটা কিন্তু করা উচিত নয়, তবুও আমি দেখিনি যে বাট অলসোটা ভুল থাকে। বেশিরভাগ ক্ষেত্রে বাট অলসো যে ওয়ার্ডটার আগে থাকে, নট অনলিটাও সেই ওয়ার্ডের আগে চলে আসে, বাট অলসো ভুল সাধারণত থাকে না। ক্লিয়ার? তো মানে বুঝে করলে তো খুবই ভালো, কিন্তু এটা শর্টকাট নিয়ম, এটা খেটে যাবে। বাট অলসো যে ওয়ার্ডের আগে আসবে, নট অনলি কিন্তু সেই ওয়ার্ডের আগে বসিয়ে দেবে, শর্টকাট নিয়ম। ঠিক আছে, তবুও মিনিংটা একবার দেখে নেবে কোন দুটো ওয়ার্ডকে ডিফাইন করেছে। নেক্সট, তো এবার চলো নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে আজকে লাস্ট এক্সাম্পল কি বলছে দেখো, বলছে 380, নাও দ্যাট মাই চিলড্রেন আর গ্রোন আপ, বলছে এখন আমার শিশুরা গ্রোন আপ হয়ে গেছে। দেখো গ্রো আপ কিন্তু হয়ে গেছে, আর গ্রোন আপ অ্যামিজারের পরে, আচ্ছা গ্রোন আপ কিন্তু এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন আমার শিশুরা বড় হয়ে গেছে, গ্রোন আপ চাইল্ড বলি না, গ্রোন আপ চাইল্ড, এখানে গ্রোন আপ হচ্ছে অ্যাডজেক্টিভ। বলছে নাও দ্যাট, এখন যে, মানে এখন আমার শিশুরা আর গ্রোন আপ অনেক বড় হয়ে গেছে, বিকশিত হয়ে গেছে, অ্যান্ড গন আউট, এবং বাইরে চলে গেছে, ইনটু দ্য ওয়ার্ল্ড। ভালো করে বোঝো, যদি অ্যামিজারের পরে ইজ আর, ভেরি ইম্পর্টেন্ট নিয়ম, সহজে মাথায় রাখবে, একটুখানি মনে হতে পারে যে অ্যামিজার বা ওয়াজ ওয়্যার এর পরে যদি আমি গান দিই, গান শব্দ, তাহলে মানে কিন্তু মারা যাওয়া। ধরো আমি বললাম আই অ্যাম গন, তার মানে সে মারা গেছে। ক্লিয়ার? তো এখানে মারা যাওয়ার কথা বলছে না, এখানে আর প্যাসিভ। আর প্রথম কথা হচ্ছে, এটা তো মিনিংয়ের দিক থেকে বলতে পারি, আমরা ইউজ করি হি ইজ গান, সে চলে গেছে মানে সে মারা গেছে। ক্লিয়ার? হি ওয়াজ গান, শি ওয়াজ গান, সে মারা গেছিল। ঠিক আছে, তো অ্যামিজার বি ভার্বের পরে গান দিলে সাধারণত আমরা মারা যাওয়া বোঝাই, মারা যাওয়া, হি ইজ গান।
আর একটা নিয়ম কি, আর একটা নিয়ম অন্য দিক থেকে দেখতে গেলে সেটা হচ্ছে বি ভার্ব। বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম দেওয়া মানে হচ্ছে প্যাসিভ। প্যাসিভ, ক্লিয়ার? তাহলে এইখানে কি বলছে দেখো, এই আর এর পরে আমি গ্রোন আপ দিলাম, গ্রোন আপটা এখানে আমি অ্যাডজেক্টিভ ধরলাম, ঠিক আছে? তো নাও দ্যাট, এখন আমার শিশুরা আর গ্রোন আপ অনেক বিকশিত বড় হয়ে গেছে। অ্যান্ড গন আউট, এই গন কিন্তু ভার্বের থার্ড ফর্ম, একা একা বসতে পারে না, আগে হেল্পিং ভার্ব লাগবে। এবার হেল্পিং ভার্ব কোনটা? আরটা। এবার তুমি যদি আরটা গনের আগে দাও তার মানে কিন্তু প্যাসিভ। এবং শিশুরা একা একা ইনটু দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে চলে যায়নি। এই প্যাসিভ মানে কারোর দানা চলে যায়নি, তারা একা একাই চলে গেছে। এবার একা একা চলে গেলে অ্যামিজারের পরে ভার্বের থার্ড ফর্ম দিলে প্যাসিভ হবে। বি ভার্বের পরে মেন ভার্বের থার্ড ফর্ম, এখানে শুধু গন। এখানে যদি কোনো হেল্পিং ভার্ব না দিয়ে গান দিই তার মিনিংটা হবে আর আছে, এই গানের আগে আর, ঠিক আছে? গ্রোন আপের আগে যেমন আর আছে, গানের আগেও আর আছে, সেম হেল্পিং ভার্ব বলে আমরা একবার দিয়েছি, তার মিনিং বোঝাচ্ছে এইখানে। এবার এখানে যদি আর দিই, আর গানের মিনিং কি বললাম? মারা যাওয়া। আর একটা যে প্যাসিভ, চলে যাওয়া কাজটা শিশুরা নিজেরাই করছে, তাহলে প্যাসিভ হবে না, অ্যাক্টিভ। আর অ্যাক্টিভ করতে গেলে কি করতে হবে? এই গানের আগে একটা হ্যাভ দিয়ে দাও, হ্যাভ গান। পড়ছি ভালো করে, এবার ক্লিয়ারটা ভালো করে বুঝে নাও। নাও দ্যাট মাই চিলড্রেন আর গ্রোন আপ, এখন আমার শিশুরা বড় হয়ে গেছে। অ্যান্ড হ্যাভ, HAVE, আমার শিশুরা হ্যাভ গান আউট, বাইরে পৃথিবীতে প্রবেশ করেছে, মানে যে যার কাজে নিযুক্ত হয়েছে। এখন আই উড লাইক টু স্পেন্ড, আমি পছন্দ করব কাটাতে, মাই ওল্ড এজ, আমার বৃদ্ধ বয়সটাকে, ইন দ্য ভিলেজ, গ্রামে, ওয়্যার, যেখানে আই ওয়াজ বর্ন, আমি জন্মগ্রহণ করেছিলাম। ক্লিয়ার? তাহলে এই গনের আগে যদি তুমি হ্যাভটা না দাও তাহলে মিনিং হবে এর আগে আর আছে, এবং আর গন মানে হচ্ছে প্যাসিভ, তারা অন্য কারোর দ্বারা চলে গেছে, এবং মিনিং হবে মারা গেছে। মারা তো যায়নি, তারা পৃথিবীতে প্রবেশ করেছে, মানে পৃথিবীর মধ্যে বিভিন্ন কাজে তারা পেশাতে প্রবেশ করেছে, এবং প্রবেশ করা কাজটা নিজেরাই করে। আর গন করবো না, আর গন করলে প্যাসিভ হবে, তাহলে হ্যাভ গন। অ্যাক্টিভ করতে গেলে প্রবেশ করেছে, প্রেজেন্ট টেন্স, এখানে আর প্রেজেন্ট টেন্স, সেই কারণে হ্যাভ গন, ঠিক আছে? তো প্রেজেন্ট পারফেক্টে করলাম যে হ্যাভ গান আউট, তারা প্রবেশ করেছে পৃথিবীতে বিভিন্ন পেশাতে। ওকে, তাহলে এই পর্যন্ত এই ক্লাসটা। বারবার আবারও বলবো সেই একই কথা, ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। কারো যদি কোনো বিষয়ে প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবে, সেই প্রবলেমটা নিয়ে আমরা আলোচনা করব। এবং যেমনটা বলেছি আমি চেষ্টা করব প্রত্যেক দিন দুটো করে ক্লাস দেওয়ার, একটা হচ্ছে একটা ভোকাবুলারির উপরে ক্লাস থাকবে, আর একটা কিন্তু ইররের উপরে ক্লাস থাকবে, ঠিক আছে? তো চেষ্টা করব আমি সমস্ত টপিক তোমাদের কভার করে দেওয়ার, ইমপ্রুভমেন্ট দিয়ে শুরু করে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে শুরু করে, ইরর দিয়ে শুরু করে, তোমাদের আর সমস্ত যে ভোকাবুলারি প্রিপোজিশন থেকে শুরু করে, ঠিক আছে? তো ভোকাবুলারির মধ্যে ইডিয়াম পড়বে, ওয়ান ওয়ার্ড পড়বে, প্রোভার্ব পড়বে, সিনোনিম পড়বে, অ্যান্টোনিম পড়বে, সমস্ত কিছু আমি তোমাদের কভার করে দেওয়ার চেষ্টা করব প্রত্যেক দিন। কিন্তু আমি চেষ্টা করব যেটা বললাম দুটো করে ক্লাস তোমাদের দেওয়ার, আমার বেস্ট দিয়ে চেষ্টা করবো। তো আজকের ক্লাসটাও এখানেই, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ক্লাসে।